সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলেজের বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 835তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ জিয়াউল হকের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, এই জিয়াউল হক ভাই আসিয়া আক্তার নামক একটা ইমো দিয়ে, মানে ইমোর প্রোফাইলের নাম ছিল আসিয়া আক্তার, এমন একটা ইমোর দিয়ে উনি আমাকে সব সময় ভিডিও কল দিত, মানে অলওয়েজ এ ভিডিও কল। তো আমি যখন ইমোতে ঢুকতাম যে ভিডিও কল আসতেছে এই নাম্বারটা থেকে, মানে এই নামটা থেকে, তো মানে আমি জানি না আসলে ভুলবশত কি না একসময় হঠাৎ করে নাম্বারটা আমি রিসিভ করে ফেলি। রিসিভ করার পরে আমাকে বলে, আপন ভাই আমি একজন পাগল মানুষ, আমি আপনার সাথে 2 মিনিট কথা বলতে চাই। তো নাম্বারটা একটা মেয়ের নামে ছিল, বাট একটা ছেলে কথা বলতেছে ভিডিও কল, এবং ওই ভিডিও কলের মানুষটা একদম পাগল। ওনার গায়ে তেমন কোনো পোশাক আশাক নাই, এবং তিনি একদম চুল লম্বা, দাড়ি গোপ মিলিয়ে একেবারে একদম মানে পাগল টাইপের একটা মানুষের মতো দেখাচ্ছে। তাই বললাম, ভাই বলেন। বলে, আমার নাম জিয়াউল হক, আমি আজকে প্রায় 8 বছরের মতো পাগলের ভূমিকায় অভিনয় করে যাচ্ছি আমার স্ত্রীর সুখের জন্য। মানে কথাটা শোনার পরে আমি একটু থমকে দাঁড়ালাম যে আপনি 8 বছর আপনার স্ত্রীর সুখের জন্য পাগলের ভূমিকায় অভিনয় করে যাচ্ছেন, মানে কি? দেন তিনি আমাকে বলে যে, ভাই সবাই জানে, আমার পরিবার, সারা দুনিয়ার মানুষ সবাই জানে আমি পাগল, কিন্তু আমি এত পাগল না। 8 বছরের মতো আমি শুধু আমার স্ত্রীর সুখের জন্য পাগলের ভূমিকায় অভিনয় করে যাচ্ছি। এবং তার গল্পটা তার মুখ থেকেই শুনলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম যে, আপনি তো পাগলই ছিলেন, তাহলে আপনি মোবাইল ফোন কীভাবে পাইলেন, বা মোবাইল ফোনটা আপনার কার? বলে, এটা আমার মায়ের মোবাইল নাম্বার, মানে ফোনটা আমার মা ইউজ করে। তো আমি মূলত কোরআন তালাওয়াত শুনতে অনেক পছন্দ করি। আমি যখন চিল্লাফিল্লা করি তখন তারা কোরআন তালাওয়াত ছেড়ে দিয়ে মোবাইল ফোনটা রেখে চলে যায়। তো সে জায়গা থেকে আমি আপনার স্টোরিগুলো চুরি করে মাঝে মাঝে শুনতাম, এবং সেই জায়গা থেকে আপনার নাম্বারটা আমি সেভ করেছি। সেভ করে আমার মায়ের ইমো থেকে আপনাকে কল দিয়েছি, এবং আপনার কাছে অনুরোধ, আপনি কখনো কল ব্যাক করবেন না, এবং আমার মাকে এই লোম রহস্যকর সত্য ঘটনাগুলো শোনাবেন না। গল্পটা এমন একটা গল্প, প্রিয় বন্ধুরা, গল্পটা শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন কত ধরনের মানুষ আমাদের পৃথিবীতে আছে। জীবনের গল্পের অনুষ্ঠানটা না করলে আমি কখনোই বুঝতাম না। বন্ধুরা, আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই জিয়াউল হকের জীবনের গল্পের সাথে গল্প শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন, এবং গল্প শেষে জিয়াউল হক ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জিয়াউল হক, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার ছোট 2টা ভাই। আমার কোনো বোন নেই। আমরা টোটাল 3 ভাই। এই পরিবারে আরও রয়েছে আমার একজন কাকা। আমাদের পরিবারটা বরিশালের শহর থেকে প্রায় কিছু দূরে এক গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন স্কুল মাস্টার। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা স্কুলে মাস্টারি করে আমাদের পরিবারটা খুব সম্মানের সাথে চালাচ্ছে। আমাদের এলাকার মানুষগুলো আমার আব্বাকে যথেষ্ট সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসে। আমি ছোটোবেলা থেকে পড়াশোনার প্রতি খুব মেধাবী একজন ছাত্র ছিলাম। আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম, এবং আমার বেসে ক্লাস 5-এ আমি বৃত্তি পরীক্ষা দিই, এবং আমি বৃত্তি পাই। যথেষ্ট পরিমাণের আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমাকে ভালোবাসত, এবং তাদের ওই ভালোবাসা নিয়ে একটা সময় আমি এসএসসি পাশ করি, এবং এসএসসিতেও আমার অনেক ভালো একটা রেজাল্ট হয়। এসএসসি পাশের পরে আমি কলেজ জীবনে পদার্পণ করি। আমি কলেজে পড়ি, এবং বরিশালের খুবই সুনামধন্য একটা কলেজে আমি পড়ি, যেটা আমাদের গ্রাম থেকে অনেক দূরে, প্রায় বরিশাল শহরেই। আমি যে কলেজে পড়াশোনা করতাম, এই কলেজে অনেক সুন্দরী মেয়েরাও থাকতো, অনেক স্মার্ট ছেলেরাও থাকতো, কিন্তু আমি মানুষটা দেখতে একটু ভিন্ন রকম ছিলাম। ভিন্ন রকম বলতে আমার চেহারাটা খুব বেশি একটা সুন্দর ছিল না। আমি খাটো ছিলাম, এবং যথেষ্ট পরিমাণের কালো একজন মানুষ ছিলাম। আমার বাবা মা দুজনেই অনেক ফর্সা, এবং আমার যে ছোটো 2টা ভাইও আছে তারাও কিন্তু অনেক সুন্দর। আমি জানি না আল্লাহ তাআলা এরকম সুন্দর একটা ফ্যামিলিতে আমার মতো একটা কালো মানুষকে কেন পাঠালো। বাবার মুখে শুনেছিলাম যে আমার বাবার দাদা, মানে আমার বাবার যিনি দাদা ছিল, তিনি নাকি কিছুটা দেখতে আমার মতো ছিল, অনেকটাই কালো ছিল। হয়তো সেই থেকে আমি কালো হয়েছি, এমনটাই আমার বাবা দাবি করে। যাই হোক, এই থেকে আমার পরিবারের সাথে আমি খুব ভালোভাবেই আছি, এবং পড়াশোনায় খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছি। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন এসএসসি পরীক্ষার পরে আমি তখন এইচএসসি পরীক্ষা দিই, এবং এইচএসসি পরীক্ষাতেও আমার ভীষণ ভালো একটা রেজাল্ট হয়। এসএসসি পাশ করার পরে আমার বাবা তখন আমাকে বললো যে, একটা কাজ করো, বরিশালেতে তো ভালো কোনো ভার্সিটি নেই, তো তুমি একটা কাজ করো, তুমি ঢাকাতে কোনো একটা ভালো ভার্সিটিতে পড়াশোনা করো, এবং সেখানে পড়াশোনা করলে তুমি খুব ভালো কিছু করতে পারবা।
তুমি ঢাকারই কোনো একটা ভালো ভার্সিটিতে পড়াশোনা করো। দেন আমি তখন ঢাকা শহরের বিভিন্ন ভার্সিটি থেকে ফর্ম নিলাম এবং আলহামদুলিল্লাহ রাজধানী ঢাকারই খুব নাম করা একটা ভার্সিটিতে আমি চান্স পাই এবং সেখানে আমি অ্যাকাউন্টিংয়ে অনার্স করার জন্য সুযোগ পাই। তো অ্যাকাউন্টিংয়ে অনার্স করা একজন ছাত্র, যথেষ্ট পরিমাণে মেধাবী ছিলাম। আমি তখন ওই কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম। আলহামদুলিল্লাহ সর্বাধিক মিলিয়ে আমি খুব ভালোই ছিলাম। আমার পারিবারিক সম্পর্ক, বন্ধু বান্ধব সব কিছু মিলিয়ে আমার দিনগুলো অনেক ভালোই কাটতেছিল। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ আমাকে এমন সুন্দর একটা দিন দেখিয়েছিলেন। এরকম করে আমার দিনগুলো কাটতেছে। এমন করতে করতে আমার একটা চাচাতো ভাই ছিল, আমার চাচার ছেলে, নাম হচ্ছে ফাবেল। তো ও পড়াশোনা করতো না, যথেষ্ট পরিমাণে দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিল। কারো কথা মানতো না, কারো কথা শুনতো না, খুব বেশি দুষ্টমি করতো। এবং ওর বয়সও কিন্তু খুব বেশি যে তা না। ও এসএসসি পরীক্ষা দিয়েছে এবং এসএসসিতে ফেল করেছে। এসএসসি ফেল করার পরে আমার কাকা তাকে নিয়ে খুব বিপদে আছে। গ্রামের মধ্যে রাখলে দেখা যায় আজকে কারো গরু চুরি করে, কালকে ছাগল চুরি করে এবং মানুষের ক্ষতি করে, যথেষ্ট পরিমাণে দুষ্টমি করে। তো যার জন্য কাকা একবার আমার সাথে যোগাযোগ করলো, আমাকে যোগাযোগ করে বললো যে জিয়াউল কী করা যায়, ও তো এরকম করে, তো এখন ওর জন্য কিছু একটা কর না। আমি তখন কাকারে বললাম যে কাকা কী করতে পারি আপনি আমারে বলেন, আমি তো কোনো কোম্পানিতে বা সরকারি কোনো চাকরি করি না, আমিও তো পড়াশোনাই করি। তো কাকা আমারে বলে তুই তো ঢাকাতে থাকিস, তো ঢাকাতে তো তোর অনেক মানুষের সাথে পরিচয় আছে, তো আমার এই ছেলেটারে নিয়ে অন্তত একটা দোকানপাট একটা চাকরি দিয়ে দে। একটা দোকানে চাকরি করলেও ও মোটামুটি অন্তত আমার কাছে আর কোনো নালিশ আসবে না, দরবার আসবে না। মানে আমি এই নালিশ দরবার নিতে পারতেছি না। আমার কাকারও ছেলে একজনই, ওনার কোনো সন্তানাদি নেই। এই জন্য কাকা এই সন্তানকে অনেক আদর করে ভালোবাসে, মানে ফাবেলকে অনেক ভালোবাসে। তো কাকে এরকম করে বলার পরে আমি তখন ঢাকাতে, আমি যেখানে থাকি এখানে আমার বিভিন্ন বন্ধুবান্ধব আছে, তাদের সাথে আলোচনা করলাম যে দেখ আমার একটা চাচা তো ভাই আছে, গ্রামে খুব দুষ্টমি করে, তো চাচা ঢাকায় পাঠাইতে যাচ্ছে, তোরা যদি ওর জন্য একটা কাজের ব্যবস্থা করে দিতি। এমন করতে করতে আমার এক বন্ধু হঠাৎ করে বললো তাহলে আমার আব্বুর দোকানে দিয়ে দে। ওর আব্বুর দোকান আছে, মুদির দোকান অনেক বড়। তা বললো যে আমার আব্বুর দোকানে দিয়ে দে, আমি আব্বুকে বলে দিব না, আমার আব্বু কিন্তু এরকম একটা লোক খুঁজতেছে। তো যাই হোক, খুব কিছু ভালো হইলো। আমি কাকারে খবর দিলাম যে কাকা এমন ঘটনা, আপনারা পাঠিয়ে দেন। তো তার পরের দিনে কাকা পাভেলকে নিয়ে চলে আসছে ঢাকাতে। আসার পরে আমি আমার বন্ধুর সাথে কথাবার্তা বললাম, অ্যান্ড কথা বলার পরে বন্ধু তার বাবার সাথে কথাবার্তা বলে ফাবেলের চাকরিটা ফিক্সড করে দিল এবং তখনও মুদি দোকানে চাকরি করে। তো সে সময় আসলে মানে মুদির দোকানে যখন চাকরি করতো তখন আসলে মোবাইল ফোনের জামানাটা এত বেশি ছিল না, বেশিরভাগ মানুষের চিঠিপত্রের মাধ্যমেই আদান প্রদান হতো কথাবার্তা। তো তখন ওইখানে যাওয়ার পরে মানে ফাবেল কী করতো, ওই দোকানেই থাকতো, বাট সারা রাত জেগে চিঠি লিখতো। মানে ওখানে আরও কয়েকটা ছেলে থাকতো। তো চিঠি তো আসলে হচ্ছে আপনার অন্ধকারে লেখা যায় না, আলো জ্বালায় চিঠি লিখতে হয়। তাহলে আলো জ্বালায়ও চিঠি লিখতো, প্রতিদিন রাতে চিঠি লিখতো এবং অন্য ছেলেগুলো, দোকানের অন্য কর্মচারীগুলো মালিকের কাছে বিচার দিল যে ওর জন্য আমরা রাতে ঘুমাইতে পারি না, ও সারা রাত মানে বাতি জ্বালিয়ে চিঠি লেখে। দেন ওইখান থেকে মালিক তখন তার ছেলেকে জানালো আমার বন্ধুকে। আমার বন্ধু তখন আমারে বললো যে জিয়া তুই কেমন ছেলে দিলি, এটা তো এই ঘটনা, ছেলে তো এরকম করে। তাহলে আমি বললাম যে ও তো এরকম করবে, আমি তো বুঝতে পারি নাই, এখন কী করা যায় তোর আমারে বলতো। তো আমার বন্ধু তখন বলছে একটা কাজ কর, তুই ছেলেটারে পাঠিয়ে দে গ্রামে, কারণ দেখা যায় এখানে থাকে এবং এক একজনের মন মানসিকতা এক এক রকম থাকে। তো আমি বললাম হয়তো ঠিক হয়ে যাবে, তোরা চিন্তা ভাবনা করিস না, দেখা যাক কী হয়। এমন করতে করতে ওই দোকানে তারা রাখলাম, ওই দোকানে কাজবাজ করতেছে প্রায় 2 বছর মতো ওই দোকানে চাকরি করে, 2 থেকে প্রায় 3 বছরের কাছাকাছি ওই দোকানে চাকরি করে। আমি তখন অনার্স 3rd ইয়ারে পড়তাম। তো আমার অনার্স পরীক্ষার পাশার সামনাসামনি চলে আসছে। তো 3 বছর ওই দোকানে চাকরি করার পরে ওই সময় কিন্তু একটা মোবাইল ফোনের অনেক দাম, মানে ভালো ভালো পয়সাওয়ালা মানুষও একটা মোবাইল ফোন ইউজ করার মতো ক্ষমতা রাখে না। সেই জায়গা থেকে ও তখন করলো কি, ফাবেল তখন করলো কি, একটা মোবাইল ফোন কিনলো এবং মোবাইল ফোনগুলো তো গোপনে মোবাইল ফোনটা গোপনে চালাইতো। চালানোর পরে হঠাৎ করে ওই দোকানের মালিকের কাছে, আমার বন্ধুর বাবার কাছে ধরা খাওয়ার পরে আমার বন্ধুর বাবা তখন যেহেতু দোকানে চাকরি করে, মাস শেষে অল্প কয়েক টাকা বেতন পায়, প্রায় 1500-2000 টাকার মতো বেতন পায়। তো এত টাকা দিয়ে মোবাইল ফোন কীভাবে কিনলো, এবং এটা তো অনেক সন্দেহের বিষয়। তখন আমার বন্ধুর বাবা আমার বন্ধুরে বললো যে দেখ ও চুরি করছে দোকানে, এবং চুরি করে ও মোবাইল ফোন কিনছে, আমার দোকানে চুরি করছে। তিনি হঠাৎ করে একটা অ্যামাউন্ট দিয়ে দিল যে 30,000 টাকা তার দোকান থেকে চুরি হয়েছে, যেহেতু ওর কাছে মোবাইল ফোনটা দেখছে এবং সে 30,000 টাকা চুরি করছে, এমনটি বললো। তা বলার পরে আমাকে তখন আমার বন্ধু বললো যে দেখ এই ঘটনা, চল আব্বুর দোকানে যাই, তোর চাচাতো ভাই নাকি এরকম ঘটনা ঘটাইছে। পরে আমি আমার বন্ধুর সাথে ওর বাবার দোকানে গেলাম। দোকানে যাওয়ার পর আঙ্কেল তখন খুব রাগান্বিত, আমার সাথে কথাই বলে না, যে তুমি একটা চোর ছেলেকে না আমার ছেলের সাথে আমার দোকানে দিয়ে দিলা, এটা তুমি ভালো করে নাই, খুব খারাপ করছো, মানে খুব খারাপ ব্যবহার আমার সাথে করতেছে। দেন আমি তখন বললাম যে আঙ্কেল আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন না, এই আমার সাথে তো এরকম দুর্ব্যবহার করে আপনার লাভ নাই, আপনি একটু বুঝতে চেষ্টা করেন বিষয়টা কী হয়েছে আমি দেখি। উনি আমার কোনো কথাই শুনতে রাজি নাই। ওনার কথাই একটা যে ও চুরি করছে 30,000 টাকা, ওনাকে 30,000 টাকা দিতে হবে, আদারওয়াইজ তিনি আমার ভাইকে পুলিশে দিয়ে দেবে। তো আমার আপন ভাইও না, আমার আপন যে 2 ছোটো ভাই আছে তারা কিন্তু এলাকাতে খুব ভালো অবস্থানে আছে, পড়াশোনা করতেছে, খুব মেধাবী। তো ও এরকমটা করতেছে।
পরে আমি মোবাইল ফোনের মাধ্যমে কাকার সাথে যোগাযোগ করলাম, গ্রামে যে কাকা এই ঘটনা। দেন কাকা তখন বলে যে তুই ওরে ওইখানে রাখ, আমি আসতেছি এর পরের দিন। তো পরের দিন কাকা তখন আসলো, না লজ্জার একটা বিষয় না, কাকা আইসা কাকাও তো একই কথা, সবার কথাই একটা, ও যদি চুরি না করবে তাহলে এত দামি ফোনটা কোথা থেকে আনলো? এত দামি ফোন তো ওর পাওয়ার কথা না, যেহেতু এত দামি একটা ফোন ওর হাতে আছে তার মানে ও চুরি করছে। এক কথা তখন ওকে চোর সাব্যস্ত করা গেল মোবাইল ফোনটা দিয়ে। অ্যান্ড আমি আমার বন্ধুরা তখন বললাম যে দেখ যাই হোক শত হলে তো আমার চাচাতো ভাই, এখন কি করা যায়? আমার বন্ধু আমাকে বলে দেখ আব্বুর কাছে টাকা দেওয়া ছাড়া আব্বুকে কোনো অবস্থায় ছাড়বে না, টাকা দেওয়াই লাগবে। তা বন্ধুর সাথে কথাবার্তা বলে দেন ভাই, তখন আঙ্কেলকে বললাম, আমার কাকারে বললাম যে কাকা টাকা আনছেন? বলে টাকা তো কিছু আনছে, মানে টাকা দিয়ে দেন, কারণ যেই পরিস্থিতিতে আমরা পড়ে গেছি এখন টাকা দেওয়াই লাগবে। পরে কাকার কাছ থেকে টাকা নিলাম এবং টাকা নিয়ে দেন আমি আমার বন্ধুরে দিলাম, বন্ধু তার বাবার দিল, ওইখান থেকে ফাবেললি ছুটে নিলাম। তা ফাবেলকে ছুটে নেওয়ার পর ও তখন গ্রামে চলে গেছে। আমি কাকারে বললাম যে কাকা ওরা গ্রামে রাখেন এবং দেখা যাক গ্রামে কী হয়। তো গ্রামে রাখার পরে আমি তখন অনার্স ফাইনাল পরীক্ষা দিব ফাইনাল ইয়ারে। ওই মুহূর্তে হঠাৎ করে আমার মা একদিন আমাকে ফোন দিয়ে বলতেছে যে জিয়া এমন এমন ঘটনা, ফাবেল তো বিয়ে করে এক মেয়েরে নিয়ে আসছে। আমি বললাম কী বলেন, ফাবেল বিয়ে করে এক মেয়েকে নিয়ে আসছে? বলে হ্যাঁ, কোত্থেকে এক মেয়ে ধরে নিয়ে আসছে, মেয়েও দেখতে শুনতে ভালো আছে এবং মেয়ে নাকি মেয়ের সাথে প্রেম করছে, কোন গ্রামের মেয়ে জানি না, এরকম করে নিয়ে আসছে। আজকে তো বিশাল ঝামেলা, মানে থানা থেকে পুলিশ টুলিশ আসছে, এই ঘটনা। তাই আমার তখন কিন্তু অনার্স পরীক্ষা চলতেছে। কাকা আমার ফোন দিয়ে কান্নাকাটি শুরু করছে। আমার কাকা কিন্তু আমাকে অনেক ভালোবাসে, আমার বাবার চেয়েও আমাকে আরও বেশি ভালোবাসে। মানে কাকা ফোন দিয়ে বলতেছে যে জিয়া তুই আয়, তুই না আসলে কিছু হবে না, এখন ও তো এরকম মেয়ে একটা ভাগায় নিয়ে আসছে, তুই আয়। তাই আমি বললাম যে কাকা আমি তো ঢাকাতে, এখন আমার পড়াশোনা চলতেছে, আমি এই পড়াশোনা মাঝে কেমনে যাবো, আপনি আমারে বলেন। কাকা বলে না তুই যেমনি পারিস তুই আয়, তুই না আসলে এটা সমাধান হবে না বাবা, তুই আয়। কান্নাকাটি শুরু করছে। ভাই আমার পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে আমি তখন বরিশালে গেছি। আর এখনকার মতো রাস্তাঘাট তো সহজ না, অত সহজে যাওয়া যেত না, লঞ্চে করে খুব কষ্ট করে যাওয়া লাগতো। বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে মানে থানা পুলিশ করে মেয়ের পরিবারে থানার মামলা টামলা করে মানে খুব বাজে অবস্থা করে ফেলছে। তো আমিও তখন গেলাম। আমার আব্বা কিন্তু এসবের মধ্যে নেই, আব্বা শিক্ষকতা করে, সম্মানের সহিত আছে, এরকম বাজে কাজের মধ্যে আমার আব্বু যায়ও না, আর আব্বু এসব বিষয়ে কথা বলেও না। এবার আমি গেলাম থানাতে, গেলাম, মেয়ের পরিবারের সাথে কথা বললাম। মেয়ের পরিবার বলতেছে যে আমার ভাই ফাবেল নাকি নেশা করে এবং ও চুরি করে, বিভিন্ন ধরনের গ্রামে চুরি করে, নেশা করে। তো এমন চোর নেশা করে একটা ছেলে গেছে, তারা তাদের মেয়েকে দিবে না। মেয়েও ছেলের মতোই হবে, কিন্তু দেখতে শুনতে মেয়েটা অনেক ভালো, সুন্দরী। মেয়ের নাম হচ্ছে তারিন আক্তার। তো এখন আমারই বলতেছে যে আপনি কী বলেন। পরে আমার কাকার আমি বললাম কাকা কী বলেন? কাকা বলে তুই যেমনি পারিস ম্যানেজ কর। আমি তখন বললাম যে দেখেন আমার আব্বার নাম অমুক, তিনি একজন স্কুলের মাস্টার এবং আমি ঢাকাতে পড়াশোনা করি অমুক ইউনিভার্সিটিতে, এবং আমি মোটামুটি ভালো অবস্থার মধ্যে, অনার্স পরীক্ষা চলতেছে ফাইনাল, এবং আমি আসলে আপনাকে জামানত দিতেছি, আমি ওয়াদা করতেছি, আমার ফোন নাম্বার আপনাদেরকে দিচ্ছি যে ওই মেয়েটা অনেক ভালো থাকবে এবং ফাবেল কোনোভাবেই মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না, মেয়ের সাথে কোনো রকমের কোনো কিছু করতে পারবে না, এবং আপনার মেয়ের যদি 19 থেকে 20 হয় এটার দায়িত্ব আমি নিলাম, আপনি আমাকে ফোন করবেন, এটা আমার ফোন নাম্বার। গিয়ে মনে করেন এই ফাবেলের বউয়ের পুরো দায়িত্ব আমি নিয়ে নিলাম। পুরো দায়িত্ব নিয়ে নেওয়ার পরে দেন এরপরে আমি তখন ফাবেলের সাথে বিয়ের সাথে সুন্দর করেই হয়েই গেছে আগে, এরপর আবার সংসারটা মিলিয়ে দিলাম। বাসা আসার পর তো আমার আব্বা আমার উপরে খুব খেপে গেছে, তুই এই খারাপ বিষয়ের মধ্যে কেন গেলি, ফাবেল তো ভালো না, ওর নামে অনেক রিপোর্ট, অনেক দরবার, এর আগেও বিভিন্ন মেয়েদের সাথে খারাপ খারাপ কাজ করছে। ফাবেল দেখতে শুনতে আসলে ও অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল আর কি, লম্বা টম্বা একদম ইন্ডিয়ান নায়কদের মতো চেহারা ছিল, বডিও ভালো ছিল। তো এখন আমি আমার আব্বারে বললাম যে আব্বা শত হলে তো আমার চাচাতো ভাই, এখন ও তো আমারই রক্ত, আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না। আমার আব্বা বলে যাই হোক, ও খারাপ মানুষদেরকে পরিচয় দিতে হয় না, আত্মীয় হোক আর যাই হোক, মানে আব্বুর জায়গা অনেক বেশি স্ট্রং। আচ্ছা যাই হোক, তারপর আমি আমার আব্বারে বুঝাইলাম, আব্বারে বুঝিয়ে শোনে মোটামুটি সব কিছু একটু সমাধানের মধ্যে আনলাম। এরপর আমার পরীক্ষা আমি আবার দ্রুত রাতের মধ্যে ব্যাক করলাম ঢাকাতে, এবং ঢাকাতে এসে দেন আমি তখন পরীক্ষা দিলাম। অ্যান্ড আমি পরীক্ষা দিতেছি ওর মধ্যেই, মানে বেশি দিন যায় নাই, কিন্তু মনে করেন 15-20 দিনের মধ্যেই ঘটনা খুব খারাপ। ফাবেল তার বউরে মারে, প্রত্যেক দিন মারে, এবং ওই মেয়ের পরিবার আমাকে ফোন দিয়ে বলে যে তারিনের বাবা মা ফোন দিয়ে বলতেছে যে জিয়া ভাই আপনি বলেছিলেন, জিয়া তুমি তখন বলছিলা যে আমার মেয়ের কিছু হবে না, এখন আমার ছেলে আমার মেয়েরে মারে, এই সে খুব ঝামেলা। যেই মতো অনার্স পরীক্ষাটা দিলাম, অনার্স ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আমি তখন বাড়িতে গেছি। তা বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে ঘটনা ঠিক, ওই যে তারিনের বাবা মা যেটা বলতেছে এটাই সত্য। আমার ভাই ফাবেল ও অলওয়েজ হচ্ছে নেশা করে, বাইরে থেকে নেশা করে এসেই বউ পিটায়, মানে আজকে বউরে মারে, কালকে মারে, প্রত্যেক দিন বউ পিটায়। তেমন ওরে আমি বলি যে দেখ তুই এগুলো করিস না, তুই বন্ধ কর, ভাই না ভালো, কিন্তু কোনোভাবে ওরা ঠিক করতে পারি না। আর মেয়ের পরিবারের দিক থেকে আমাকে ফোন দেয় এবং ফোন করে আমাকে বলে যে তোমাদেরকে থানায় ঢুকাই দিব, আমরা আইনি আশ্রয় নিব, পুলিশকে ফোন করব।
এগুলো করতেছে। এমন করতে করতে ঠিকই মেয়ের বাবা মা একদিন পুলিশকে ফোন করে দেয়, মানে পুলিশের কাছে মোটামুটি অভিযোগ দিয়ে দেয়। অভিযোগ দিলে পরে আমি আমার ওই স্টাম্পে যে সিগনেচার করেছি আমি ফাবেলের জন্য, ওইটা সহ তারা তখন জমা দেয়। ওখান থেকে পুলিশ আমার বাড়িতে আসে, এসে আমাকে জিজ্ঞাসাবাদ করে। আমি তখন বললাম যে দেখেন ও তো আমার ভাই, তো ঠিক আছে বিষয়টা আমি দেখতেছি। এখন পুলিশ আমার বাড়িতে কেন আসলো এই বিষয়ে আমার বাবা যে আমার উপরে এত পরিমাণে ক্ষেপছে, বাবার কথাই একটা যে তোরে আমি আর ছেলে বলে পরিচয় দিব না, আমার এলাকাতে অনেক সম্মান, এলাকার মানুষ আমাকে অনেক সম্মান করে, কিন্তু আমার বাড়িতে কেন পুলিশ আসবে ফাবেলের জন্য। চাচারা বললাম, চাচাও একদম তখন মানে একদম চুপ হয়ে গেছে, কি বলবে আসলে, ছেলেটা তো ঠিক করতে পারতেছে না। চাচাও তো আর কম চেষ্টা করলো না ছেলেকে ভালো করার জন্য, এখন চাচাও তো অপারক, আর পারতেছে না। যাই হোক সব কিছু মিলে তখন অবস্থা খুবই মানে খারাপের দিকে চলে গেল। আমি তখন ভাবলাম যে কি করা যায় এই অবস্থার ভিতরে, আমি করবোটা কি। যাই হোক আস্তে আস্তে আমি পলাশরে মানে ফাবেলে যতটুকু পারতেছি বুঝাইতে আসি, কিন্তু ফাবেল ওই ওর মতোই এরকম করতে করতে বউটারেও বোঝায়, তারিনেরও বোঝায় যে দেখেন কি করবেন, বিয়ে করছেন, এখন কষ্ট করে সংসার করেন, কারণ ও তো খারাপ, এটা আসলে আমরা বুঝতাম না, এখন এরকমটা করে কি করবেন। অ্যান্ড বউ তখন মোটামুটি খুব রেগে মেগে মানে মোটামুটি খুব খারাপ অবস্থা। এমন করতে করতে আমার তখন রেজাল্ট আউটে আমি অনার্স পাস করি, এবং অনার্স পাস করার পরে আমার ঢাকাতে একটা ভালো চাকরি হয়, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি হয়। আমি তখন ঢাকাতে চলে যাই। ঢাকা থেকে আমি তখন চাকরি বাকরি করি। প্রায় 1 বছরের মতো ফাবেল কিন্তু বউ নিয়ে সংসার করে। কারণ 1 বছর পরে এই বউ 1 বছর খুব কষ্ট করে সংসার করেছে। তা আমি বললাম যে বউরে আমি আমার ফোন নাম্বার দিয়ে গেছি যে আপনি আমারে ফোন দেন। তা আমারে ফোন দিয়া বলে যে জিয়া ভাই এরকম আমার মারছে, এটা আমি ফাবেলের ফোন দিই। ওই ফাবেল আমার কথা শুই না, মোটামুটি একটু চুপ, আবার ফোন দেয়, এরকমভাবে চলতেছে। তো একটা সংসার আসলে এইভাবে কীভাবে টিকিয়ে রাখা, যেটা তো সম্ভব হয় না। তো কত আর বিচার করে দরবার করে এরকমভাবে সংসার ধরে রাখা যাবে। আমি আর সংসারটাকে ঠিক রাখতে পারলাম না। একটা সময় আমি অপারগতা স্বীকার করলাম যে আমার দ্বারা সম্ভব না। এখন তোমার আব্বারে বলো মামলা করবে আর যাই করবে আমার নামে করার জন্য, কারণ আমি আর এটা কিছু করতে পারবো না। তারপরেও মেয়েটা আরও 1টা বছর ওই ফাবেলের সাথে থাকার চেষ্টা করছে। 1 বছর পর্যন্ত চেষ্টা করে গেছে, কিন্তু ওই অমানুষের সাথে মেয়েটা থাকতে পারলো না পেরে মেয়েটা তখন কী করলো, তার বাপের বাড়িতে চলে গেছে। এই মেয়ের সংসার ভেঙে গেলে তো ধরেন আরও কষ্ট। একে তো এতদিন স্বামীর বাড়িতে ছিল, ফাবেলের সাথে এরকম ঘটনা, এখন পাবেলকে ডিভোর্স করে সে তার বাপের বাড়িতে চলে গেছে, এবং ওই বাপের বাড়িতে যাওয়ার পরেও কষ্ট। তাই ওই বাপ মাই খালি গালাগালি করে, ওরে খুব অত্যাচার করে। আমার কাছে ফোন করে, ভাইয়া জানেন আজকে আমার আব্বু আমাকে এটা করছে, আম্মু এটা করছে, আমাকে মারছে, এটা মানে খুবভাবে আমার কাছে বিচার দিত। আমি বলতাম যে আমি কী করবো, এদিক দিয়ে আমার পরিবার আমাকে বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে, এদিক ওদিক মেয়ে খুঁজতেছে, বিয়ে করাবে। এই মেয়ে তখন ওইখানে যায়, অলওয়েজ আমাকে ফোন দেয়, মেয়ের পরিবারও ফোন দেয়। একটা সময় আমি রাগ করে ফোনটাই বন্ধ করে দিলাম। এত ফোন যেহেতু দেয় আমি এই নাম্বারটা আর চালাবোই না, আমি তখন ফোনটাই বন্ধ করে দিলাম। ফোনটা বন্ধ করে দেওয়ার পরে আমি হোস্টেলে থাকতাম, আমার হোস্টেলে বিভিন্ন ধরনের বন্ধুবান্ধব থাকে আর কি। তা এইভাবে প্রায় 6 মাসের মতো কেটে গেছে, মানে মোটামুটি প্রায় 6 মাসের মতো কাটছে। মেয়ের পরিবারের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, আমার পরিবারের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। আর এদিক দিয়ে আমার একটা থানাতে মামলা কিন্তু করা হয়েছে। ফাবেলের বাবা, ফাবেল এবং আমি 3 জনকে মানে করে মামলাও কিন্তু দায়ের করা হয়েছে মেয়ের পরিবার থেকে। এই মামলায়ও কিন্তু অনেক মানে আমাদের বাড়িতে ইনকোয়ারি সেই নিয়ে পরিবারের সাথে আমার অনেক ঝামেলা। এমন করে মাস 2 পরে একদিন হঠাৎ করে আমার মেসেরই এক বন্ধু, ওই আমার হঠাৎ করে বলতেছে, বন্ধু একটা মেয়ে পাইছিলাম, আজকে বাসায় আনবো আমাদের মেসে। তাই না আমি বললাম যে ধুর বেটা, এটা কোনো কথা হইলো? বলে তোদের বরিশালের মেয়ে, ওর বাড়ি কিন্তু ছিল কুমিল্লাতে। তা বলে যে বরিশালের মেয়ে, এটা আনবো আজকে রাতে, আমরা ইয়াস করবো, মালটাল খামো, এমন করে বলতেছে। আমি বললাম যে দেখ বন্ধু, আমি এইসবের ভিতরে নাই, তা এইসব তোরা করিস না, বা এটা ভালো হবে না। তা আমারে বলে যে মেয়েটা নতুন আসছে, ওরে পটায় আরেকজনে নিয়ে আসবে, চাকরির প্রলোভন দেখায় নিয়ে আসবে, এটা বলতেছে। তা আমার বরিশালের মেয়েরে চাকরির প্রলোভন দেখে কুমিল্লা সহ অন্য ডিস্ট্রিক্টের পোলাপাইনি ইউজ করবে, এটা তো ভাই আমার কাছে মানে গ্রহণযোগ্য না, বা মানতে পারি না। তারপরেও বললাম যে ঠিক আছে মেয়েটা আসুক দেখি। রাত প্রায় 12:30টার দিকে মেয়েটাকে নিয়ে আসছে আমাদের বরিশালের আরেক হারামজাদা, ওই তখন মেয়েটাকে নিয়ে আসছে। আনার পরেই আল্লাহর কি হুকুম, আমি মেয়ের দিকে তাকে দেখতেছি, এটা সেই মেয়ে যেটা ফাবেলের বউ তারিনটা দেখার পর তো আমি অবাক। তারিন আমার দিকে তাকে বলছে, ভাইয়া আপনি আমারে যেয়ে ধরছে, ভাইয়া ওনার সাথে কথা হয়েছে, উনি আমাদের এলাকার, আমাকে চাকরি দিবে বলছে, আমাকে ঢাকাতে আনছে, ওনার নাকি কোন কারখানা আছে। ওইটা কিন্তু দালাল, পুরোই দালাল। এবং ওনার সাথে পরিচয় কীভাবে বলে, মানে ওদের পারিবারিকভাবে কেমনে পরিচয়। ওই লোকে তো আমার দেখার পরে একদম ভয় পেয়ে গেছে যে কিরে, ও তো মূলত এখানে আনছে ওই টার্গেটে, মেয়েরা আজকে রাতে এখানে রাখবে, বলবে পরের দিন তোমার নিয়ে যাবো, আর এতেই ওদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিছে, ওরা ওই মেয়েরা ভোগ করবে। আমার ওই মেসে যারা আছে ওরা কিন্তু খুব শিক্ষিত, অথচ শিক্ষিত মানুষের কথাই বলতেছি। এবার আমি আমার বন্ধুরে বললাম যে বন্ধু, এটা আমার পরিচিত, এবং শুধু পরিচিত আমার ছোটো ভাইয়ের বউ। বলে তো ছোটো ভাইয়ের বউ এইভাবে কেন আসলো? পরে ওর ঘটনাটা বললাম, আমার বন্ধুর একটু সহানুভূতি হইলো,
পরে মেয়েরে বললাম যে তুমি যে এইভাবে আসলা, এখন তুমি কোন ভবিষ্যতে কেন আসলা? তা মেয়ে বলতেছে উনি আমাকে নিয়ে আসছে, বলছে চাকরি দেবে, এটা ওইটা বলে আনছে। ওই সময় কিন্তু এরকম গ্রামের মেয়েদেরকে অ্যাভেলেবেল শহরে আনা হইতো এবং প্রায় বেশিরভাগ চাকরির প্রলোভন দিয়ে আনতো, যে চাকরি দেবো, এটা দিব, ওইটা দিব, এগুলো বলেই আনতো, কিন্তু এনে হচ্ছে বিভিন্নভাবে ইউজ করা হইতো। তো সেই কারণে আমি তখন আমার বন্ধুদেরকে বললাম, তোরা তখন বুঝার পরে মেয়েটাকে আমাদের পাশের রুমে ওইখানে সারাটা রাত রাখলাম। আমি কিন্তু এই বিষয় নিয়ে আমার পরিবারের সাথেও কথা বলি না, শুধু কাকারে ফোন দিয়েছিলাম রাতের বেলা, যে কাকা ফাবেলের সাথে ওর বউর কোনো সম্পর্ক আছে কিনা। বলে না, ওই বউর সাথে কোনো সম্পর্ক নেই, এবং ফাবেল এখন ওই নেশা করতেছে, মানে পরিপূর্ণভাবে নেশাগ্রস্ত অবস্থায় আছে, ওই কারো কথা শোনে না, ওই এরকম আছে। আমি কিন্তু কাকারেও তখন বললাম না যে মেয়েটা এইভাবে এই ঘটনা চক্রে আমি মেয়েটারে পাইছি বা ঢাকাতে, এটাও আমি কাকারে বললাম না, কারণ কাকারে বললে কাকাও তো মাইন্ডে নিয়ে যাবে যে তাহলে তো মনে মেয়ে খারাপই ছিল। যাই হোক, সারাটা দেখে না রাখলাম। সকালবেলা আমি তখন আর অফিসে গেলাম না, বন্ধুরা সব অফিসে গেল, আমি ওর বাসায় গেলাম, মানে ওই রুমে গেলাম যে রুমে ও আছে। যাওয়ার পরে তুমি বললাম যে তুমি জানো তুমি তো এরকম একটা বিপদে পড়তে গেছো। এটা শোনার পর তো মেয়ে কান্নাকাটি শুরু করছে আমার হাতে পায়ে ধরে, যে আপনি আমার বাঁচাইছেন, আপনি আমার ধর্মের ভাই, নাইলে তো আমার সাথে এরকম কিছু হলে আমি তো আত্মহত্যা করে মরে যেতাম। এটা কান্নাকাটি করতেছে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, যা হবার তা হয়েছে, এখন তো এগুলো বলে লাভ নাই, এই যে তুমি আসছো এখন কী করবা? তাহলে আমারে বলতেছে আমার একটা কাজ দেন, আমি একটা কাজ করে কোনো আমার জীবনটা কাটাই দিব। আমি তো আপনার উপরে ডিপেন্ড করে আপনার ভাইকে বিয়ে করছিলাম, কিন্তু আপনার ভাই যে আমার সাথে এরকম করবে আমি তো বুঝতে পারিনি। এখন যদি পারেন আপনিও ফোনটা বন্ধ করে দিলেন, শেষের দিকে আপনার সাথেও যোগাযোগ করতে পারলাম না, পরিবারের অত্যাচার তো নিতে পারতেছিলাম না। আব্বা গায়ে হাত তোলে এবং কথা একটাই বলে যে তখন পালাই গেছিলি না, এখন মজা পাইছস না, যে তুমি পালাই এসে বিয়ে করছো। আমার পরিবারের কাছে আমি মুখ দেখাইতে পারি না, তাদের কাছে আমি ভীষণ লজ্জিত, অপমানিত। তো যেভাবেই পারেন মেহেরবানি করে আপনি আমার একটা ব্যবস্থা করে দেন। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাদের বরিশালেরই মেয়ে, আমার ভাইয়ের বউ হোক আর যেই হোক, আমি তখন তার মোটামুটি একটা কাজের ব্যবস্থা করে দিলাম, একটা অফিসে একটা কাজের ব্যবস্থা করে দিলাম এক খালার সাথে। তখন তার ওই বাসার মধ্যে আমি রাখলাম। তো খালার সাথে ওই বাসায় থাকতেছে, এরকম করে ও সবসময় রান্নাবান্না করে, খালার বাসায় রান্নাবান্না করে আমার জন্য নিয়ে আসে, আমার জন্য আনে এবং মেসের মোটামুটি সবাইকেই খাওয়ায়। এমন করে সময়গুলো কাটতে কাটতেই আমার অলওয়েজে ফোন করে কেমন আছেন, কী করতেছেন, ভালো আছেন কিনা। তো মেয়ে তো দেখতে শুনতে ভালো, লম্বা ফর্সা, সব দিক থেকে ঠিক আছে। আমার বন্ধুরা তারা অনেকেই পছন্দ করে, এই মেয়ের অনেকেই পছন্দ করে। তা আমারও যখন অবসর সময় থাকে আমি যাই না, তারপর আমাকে বলে ভাই আমাদের বাসায় আসেন, এটা ওইটা করে ওই বাসার মধ্যে নিয়ে যায়। ওই বাসায় বেশিরভাগই খালা একজন থাকতো, তিনি বেশিরভাগই গ্রামে থাকে, তিনি আমাদের বরিশালের মানুষ, গ্রামে থাকে। তো মেয়ে বাসায় সবসময় একাই থাকে। তো আমি যাইতাম আইতাম, এইভাবে যাতায়াতের মাধ্যমে ধরেন আমার ভিতর ওই মেয়েকে নিয়ে এক ধরনের স্বপ্ন জেগে যায়। মানে স্বপ্ন জেগে যায় বলতে এরকমই যে সবসময় যাচ্ছি, ও আমার রান্নাবান্না করে খাওয়াইতে আসে, আবার আমি ব্যাগে করে আমার সমস্ত কাপড় চোপড় নিয়ে যাচ্ছি ওই বাসায়, আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দিতেছে, আমার তক্ত তালাশ নিতেছে, অলওয়েজ আমার খোঁজ খবর নিতেছে, এবং আমি যে অবস্থার মধ্যে পড়ি সে আমার খুব করে, টেক কেয়ার করে। এভাবে কাটতে কাটতে একটা সময় হঠাৎ করে আমি ওর বাসা থেকে আসার সময় বৃষ্টি হয়েছিল রাতের বেলায়। তো রিক্সা দিয়ে আসতেছিলাম, রিক্সাতেও ছিল না, আপনার প্লাস্টিক ছিল না, আমি প্রচুর ভিজে গেছি। ভিজে পরের দিন আমার জ্বর উঠছে, মারাত্মক লেভেলের জ্বর। তা জ্বর ওঠার পরও তখন আমার দেখতে এসে বলতেছে আপনি আমার বাসায় চলেন। তখন আমার এবার বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার পরে ওই বাসায় ওই সময় খালা ছিল না, যে খালাটার বাসায়ও থাকতো ওই খালা ছিল না। তা বাসায় নিয়ে যাওয়ার পর আমি কিন্তু আবার জ্বর উঠলে পাগল হয়ে যায়, এরকম অনেক মানুষই আছে, মানে যদি জ্বর উঠে তাদের মাথা ঠিক থাকে না, তারা জ্বরটা নিতে পারে না। আমিও তখন জ্বর নিতে পারতেছিলাম না, খুবই অসুস্থ হয়ে গেলাম। দেন এই এসে আমাকে টেক কেয়ার করতে শুরু করে, আমার যত্ন, আমার হাত পা টিপে দেওয়া, হাত পা মুছে দেওয়া, মানে মোটামুটি আমার উপরে সে খুবই টেক কেয়ার করতেছে, আমাকে খুবই যত্ন করতেছে। এমন করতে করতে প্রায় 2 থেকে 3 দিনের মতো আমি ওই বাসার মধ্যে থাকি, এবং 2-3 দিনে মোটামুটি সে আমার অন্তঃস্থলে জায়গা করে নেয়। ওর প্রতি আমার এক ধরনের একটা মায়া জন্মে যায়, এবং সেই মায়ের সূত্র ধরে আমি অলওয়েজ তার বাসায় যাইতাম আইতাম। এইভাবে তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়, এবং সেই সম্পর্কের সূত্র ধরে আমাদের মাঝে বেশ কয়েকবার শারীরিক সম্পর্কও হয়। আমি ওই পর্যন্ত তাকে বিয়ে করি নাই, এবং শারীরিক সম্পর্ক যখন হচ্ছিল একটা সময় আমার নিজেকে কেমন যেন অনেক অপরাধী মনে হচ্ছে এই কারণে যে সুযোগে আমার ভাইও মেয়েটাকে ইউজ করলো, ফাবেলও ইউজ করে মেয়েটাকে ছেড়ে দিল, এবং আমিও মেয়েটাকে ইউজ করতেছি, একই তো কথা, ইউজ করা। তখন আমার কাছে খুব খারাপ লাগলো, এবং আমি যথেষ্ট পরিমাণের মানে কেমন জানি অপরাধ বোধ নিতে পারি না, মানে নিজের বিবেক আমাকে অনেক তাড়া করে বেড়ায়। তো সেই জায়গা থেকে আমি তখন পরিকল্পনা করলাম যে ওরা বিয়ে করে ফেলবো, যেহেতু এরকম একটা ঘটনা ঘটেই গেছে, আরে বিয়ে করবো। এবার আমি তারা বিয়ে করলাম, বিয়ে করে আমরা দুজনে মিলে ঢাকাতে একটা বাসা ভাড়া নিলাম। ও একটা অফিসে চাকরি করতো বলতে ওই যে অফিসে চাকরি করতো ওই অফিসে পিওনের মতো আর কি একটা পোস্ট চাকরি করতো, আমিও একটা ভালো অবস্থানে চাকরি করতাম। তো বিয়ের পর আমি তাকে ওই চাকরি থেকে নিয়ে আসলাম, যেহেতু আমার বউ হয়ে গেছে তাহলে আর চাকরি করার দরকার নেই, চাকরি আর করাইলাম না, বাসায় রাখলাম। বাসায় থাকতেছি, বাড়িতে যাচ্ছি বলতে অফিসে যাচ্ছি। এমন করতে করতে এই আসলে সত্য তো কখনো চাপা থাকে না, গোপন থাকে না,
কেমনে কেমনে বিষয়টা আমার এলাকাতে জানাজানি হয়ে গেছে। এলাকাতে মোটামুটি জানাজানি হয়ে গেছে যে আমি এই ফাবিলের বউরে বিয়ে করছি, এবং এইটা এলাকার মানুষের মাধ্যমে জানাজানি হয়ে গেছে। আমার মা আমাকে একদিন ডিরেক্টলি জিজ্ঞাসা করে, যেহেতু আমি বাড়িতে যাচ্ছি না, বিয়ে করতেছি না, কেন বিয়ে করিনি? এটা তো সবার মাঝে প্রশ্ন আসতেছে যে আমি চাকরি বাকরি করতেছি, ভালো অবস্থায় আছি এবং ঢাকাতে নিজের এত ভালো অবস্থান, তাহলে বিয়ে কেন করি না? সেটা তদন্ত করতে গিয়েই গ্রামের মানুষ বের করে ফেলে যে আমি তারিনটি বিয়ে করছি। এখন এইটার সূত্র ধরে বিয়ে করছি ভালো কথা, সংসার করতেছি সেটাও ভালো কথা, কিন্তু সেখানে একটা নেগেটিভ দিক অনেক বড় করে দাঁড়িয়েছে। নেগেটিভ দিকটা হচ্ছে ঠিক এরকম যে গ্রামের মানুষ সবাই তখন বলে বেড়াইতেছে যে আমি মিথ্যেভাবে হচ্ছে ফাবিলের কাছ থেকে ফাবিলের বউকে সরাই ফেলছি, মানে বুদ্ধি পরামর্শ দিয়ে ফাবিলের কাছ থেকে ফাবিলের বউকে নিয়ে গেছে এবং নিয়ে গিয়ে আমি ওর ফাবিলের বউরে বিয়ে করছি। মানে এগুলো সব আমার পরিকল্পিত ছিল, আমি পরিকল্পিতভাবে ফাবিলের বউকে বিয়ে করছি। এইটা হচ্ছে সবার কাছে এই জিনিসটা ছড়ায় গেছে, সবাই এটা মনে করতেছে। আরে ভাই, এবার আমি তো পুরো মানে বিপাকে পড়ে গেছি। এলাকা থেকে এবার সবাই আমারে ফোন দেয়, তুই বেটা সুই হয়ে ঢুকলি, পরে ফাল হয়ে বেরোলি, এটা কীভাবে করলি? পাবেল তো ছোটো ভাই, তার বউটারে তুই তার সংসার থেকে নিয়ে তুই বিয়ে করে ফেললি, মানে এখন এই মেয়ে কীভাবে আমার সংসারে আসছে, আমি তারে কীভাবেই বিয়ে করলাম? এইটা কিন্তু কেউ আর দত্তবের মধ্যে ধরতেছে না। সবাই একটা কথাই বলতেছে যে আমি ওই মেয়েরই বিয়ে করছি, মানে আমি এটা ইচ্ছে করে ফাবিলের কাছ থেকে ওর বউরে সরাই নিয়ে আসছি এবং ইচ্ছে করে আমি এই মেয়েকে বিয়ে করছি। মানে আমার উপরে যত রকমের অভিযোগ আছে সমস্ত অভিযোগগুলো আমার উপরে দিয়ে যাচ্ছে। আমি তো তখন নাসর বান্দা, আমি মানে সবাইকে বলতেছি এটা আসলে ঠিক না, এটা মিথ্যা কথা, আমি আসলে এরকম কিছুই করি নাই, বা এরকম করে সবাইকে বলতেছি, বাট কেউ আমার কোনো কথাই শুনতেছে না। একটা পর্যায়ে আমার কাকাও তখন ওই ফাবিলের পক্ষ নিয়ে নিছে, ফাবিলের বাবা, যে মেয়ে যদি এতই খারাপ হবে, আমি অলওয়েজ মেয়ের নামে বিচার, তাহলে মেয়ের আমি কেন বিয়ে করলাম? এইটা ধরেন আমার আব্বার সাথে আমার কাকার বিশাল রকমের দ্বন্দ্ব লেগে যায়। দ্বন্দ্ব লাগার এক পর্যায়ে একদিন এই বিষয় নিয়ে কথা কাটিয়ে পর্যায়ে আমার বাবা আর কাকা ঝগড়া লেগে যায়, এবং ঝগড়া লাগার এক পর্যায়ে আমার কাকা আমার বাবার মাথায় বাড়ি দিয়ে দেয়, এবং মাথায় বাড়ি দেওয়াতে আমার বাবার মাথা ফেটে যায়। আমার বাবাকে হসপিটালে ভর্তি করায়, এবং ভর্তি করানোর পরে আমার ছোটো যে দুইটা ভাই থাকে তারা তখন আমার চাচার নামে মামলা করে দেয়। আমার চাচার নামে মামলা করে, এবং এই ক্ষুদ্র ব্যাপারটাকে নিয়ে এলাকার মধ্যে এমনভাবে রটারুটি হয়ে গেছে, এমনভাবে গেছে, আমার কাকা আর আমার কাকাতো ভাই ফাবেল তারা দুইজনে মিলা, আর এদিক দিয়ে আমার বাবা আর আমার বাবার ছোট দুই ছেলে তারা মিলা পারিবারিকভাবে এই জিনিসটাতে এতটা আক্রোশের মধ্যে নিয়ে গেছে যেটা আসলে বলার মতো না। এক কথায় বাবা আমাকে ফোন দিয়ে তখন বলে যে তুই আমার সন্তান না, আমি তোকে আর কোনোভাবে মানবো না, এবং আমি আমার যত স্থাবর সয় সম্পত্তি আছে সব আমার দুই ছেলের নামে বন্টন করে দিব, আমি তোকে আর এই জায়গায় রাখবো না। তুই আমার লাইফের অনেক ক্ষতি করছিস, তুই আমার ভাইয়ে ঝগড়া লাগাইছিস, এবং তোকে আমি আগেই বলছি যে এই মেয়ের দায়িত্ব নিতে যাইস না, তুই কেন মেয়ের দায়িত্ব নিতে গেলি এবং কেন তুই এগুলো করলি? মানে পুরোপুরি ফাবেলের দোষটা তখন আমার মাথার মধ্যে দিয়ে দিল। আমার মাথার মধ্যে দেওয়ার পরে আমি তখন আর কী করবো? আমার তো ভাই আর কিছু করার নাই, আমি আর কোনো কিছু করতে পারলাম না। আমি এবার আমার জায়গায় খুব একদম চুপ হয়ে গেলাম। সবাই মিলে আমাকে গালাগালি করতেছে, গালমন্দ করতেছে, আমাকে এই করবে ওই করবে, সবাই মানে পরিবারের যত মানুষ আছে সবাই তখন আমার উপরে ক্ষিপ্ত, আমার উপর রাগান্বিত। আমি কারো মন পাইলাম না, সবাই আমার সাথে এরকমটাই করতেছে, ঠিক আছে মেনে নিলাম, হয়তো এটাই আমার ভাগ্যে আছে এবং এই দুর্ভাগ্যের জন্যই হয়তো আমি এমনটা শুনতেছি। এরকম করে আমি তখন তারিনীর সাথে বলি যে তারিন দেখো এমন এমন ঘটনা, ও আমাকে সাপোর্ট দেয় যে যা হবারটা হয়েছে, এখন এগুলো বলে কোনো লাভ আছে, আমরা দুজনে ভালো আছি এইটুকুই। তো এরকম করে করে সময় কাটতে কাটতে একসময় হঠাৎ করে আমার আম্মু তখন অসুস্থ হয়ে যায়। আম্মু অসুস্থ হয়, আম্মুকে তখন হচ্ছে আমরা বরিশাল মেডিকেলে ভর্তি করাই। তো ভর্তি করানোর পরে ভালো কথা, আমি তখন আম্মুরে দেখার জন্য বরিশাল মেডিকেলে গেলাম। তা বরিশাল মেডিকেলে আম্মুকে দেখার জন্য গেলাম, আম্মু হসপিটালে আম্মুরে দেখছি। আম্মুকে দেখার পরেই ওই হসপিটালে আমি কিন্তু ভাই আর কোনো কিছু জানি না, কি হয়েছে না হয়েছে বা পারিবারিক কি আমি জানি না। বরিশাল হসপিটালে মাকে দেখার জন্য গেলাম, মাকে হসপিটালে ভর্তি করাইছি। সন্ধ্যা প্রায় 7:30টার দিকে আমি হসপিটালে গেছি। প্রায় 9টার দিকে হঠাৎ করে সাদা পোশাকধারী কয়েকজন লোক এসেই আমাকে ধরে ফেলছে। তারা মানে থানার পুলিশ, আমাকে এটা বলতেছে, এবং তাদের কার্ড দেখালো, দেখে আমাকে ওখানে হ্যান্ডকাপ পরাই দিছে। মামলা আমার নামে মামলা দিছে ফাবেল এবং ফাবেলের বাবা জোরে মামলা দিছে। তা মামলা সূত্র দিন আমাকে তখন পুলিশ থানায় নিয়ে গেছে, এবং আমাকে থানায় নিয়ে যাওয়ার পরে আমার বাবা এবং আমার মা এই বিষয়ে কিন্তু কোনো মাথা ঘামাচ্ছে না, বা আমার পরিবারের অন্যরা কেউ। আর এদিক দিয়ে তারিনও ঢাকাতে, আমার তারিনীর সাথেও কোনো যোগাযোগ হচ্ছে না। আমি থানার মধ্যে পড়ে আছি, তারিনও এখানে কোনো অবস্থায় আছে, কী করতেছে না করতেছে এগুলোও বুঝতেছি না। আমি মানসিকভাবে প্রচণ্ড রকমের ভেঙে পড়ছি, তখন প্রচণ্ড রকমের ভেঙে পড়ছি। মানে থানার ভিতরে একে তো ধরেন কয়েদির জীবন, তার উপরে তারিন হচ্ছে ঢাকাতে, ওর কী অবস্থা, বাবা মা তো আমার খোঁজখবর নিচ্ছেই না। সব কিছু মিলে তখন মনে হলো যে আল্লাহ, আমার জীবনটা তো অন্ধকারে ঢেকে গেছে।
খুব কষ্টের মধ্যে পড়ে গেলাম। এমন করতে করতে প্রায় 2 মাসের মতো আমি থানা হাজতে বন্দী ছিলাম এবং 2 মাস পরে তারিন তার বাবার সহযোগিতায় তার বাবার কাছে গেছে, তার বাবারে ধরে কেমনে আমার থানা থেকে বের করে আনছে তারিনে। সম্পূর্ণ এটা তারিনেই করছে। বের করার পরে আমি তখন সেখান থেকে ঢাকাতে যাই এবং ঢাকাতে যাওয়ার পরে যেটা সবচেয়ে দুঃখজনকভাবে জানতে পারি, আমার চাকরিটা চলে গেছে। আমি যেখানে চাকরি করতাম আমার চাকরিটা চলে গেছে এবং চাকরিটা চলে যাওয়ার পরে মানে তখন আর তারিনটি নিয়ে ঢাকাতেও থাকতে পারতেছি না, কারণ ঢাকার অবস্থাও তখন খুব খারাপ। মোটামুটি ইনকাম যেহেতু নাই, বৌনিয়া শহরে কীভাবে থাকবো। তো সেখান থেকে বৌনিয়া আমি তখন ফিরে আসলাম আমাদের আমার শ্বশুর বাড়িতে। বাধ্য হলাম, কারণ আব্বার যত সম্পত্তি ছিল সে তো সব কিছু তার 2 ছেলে নামে বন্টন করে দিয়েই দিছে এবং আমি তো আর কোনো কিছুই পাইলাম না। আব্বা আম্মা তো আমাকে বাড়ি থেকে একরকম বিতাড়িতই করলো। তখন শেষ পর্যন্ত আমি ওই শ্বশুরবাড়ি থেকে উঠলাম তারিনদের বাড়িতে। তো তারিনের আরও ভাই বোন আছে, তো এই পরিবারে গিয়ে থাকতেছি। এখন ঘর জামাই থাকাটা যে আসলে কতটা কষ্ট এটা যে থাকে সেই জানে। এর থেকে লজ্জা, এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে না। যেখানে যায় মানুষ দেখলে বলে এটা তারিনের জামাই, ঘর জামাই থাকে। এবং আমি বিশেষ করে একজন অনার্স কমপ্লিট করা, গ্র্যাজুয়েশন শেষ করা একটা ছেলে, তাই এত সে পড়াশোনা করার পরও যখন এরকমভাবে কথাবার্তা শুনতেছিলাম তাহলে নিতে পারতেছিলাম না। তো ওই মামলাটাও তখন মাথার উপরে, মামলার জন্য কোনো চাকরি বাকরিও হচ্ছে না, কোনো কিছু করতে পারতেছে না। এই অবস্থার ভিতরে তারিনের বাবা তখন হঠাৎ করে আমার বললো, ওই তারিনের বাবা কিন্তু আমাকে অনেক ভালোবাসতো, একদম নিজের ছেলের মতো আদর করতে। এটা সত্য কথা। আমার জীবন দশা আমি কখনোই ওনার দোষ দিতে পারবো না। উনি আমার সাথে কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করেনি এবং নিজের ছেলের মতো আমাকে আগলে রাখছিল। তিনি তখন হঠাৎ করে বলতেছে যে, জিয়া একটা কাজ করো, এভাবে তো আসলে থাকা যায় না। তোমার যে অবস্থা, সেই অবস্থা থেকে তো আসলে এরকমভাবে কষ্ট নিয়ে বাঁচা যায় না। আর তুমি একটা কাজ করে তুমি বিদেশে চলে যাও। তুমি বিদেশে চলে যাও এবং বিদেশে গেলে তোমার জন্য খুব ভালো হবে। তুমি দেশের বাইরে চলে যাও। উনি বলতেছে। আমি তখন বললাম যে আব্বা দেশের বাইরে যাব, তা আমার তো আসলে ওরকম টাকা পয়সাও নাই, আর আমার বাবা তো আমার কোনো সয় সম্পত্তিও দেয় না, কিছুই দেয় না, সব আমার ভাইদেরকে দিয়ে দিছে। এখন আমি দেশের বাইরে কীভাবে যাব? উনি আবার বলল, আমি তোমার পাঠাবো, আমি দেশের বাইরে পাঠাবো এবং তুমি এই নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না, কীভাবে পাঠাইতে হবে, কার মাধ্যমে পাঠাইতে হবে, আমি পাঠাবো। এটা তুমি পুরো দায়িত্বটা আমার উপরে ছেড়ে দাও। আমি তখন বললাম, ভালো কথা, আপনি যদি পাঠাইতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই, আপনি আমার পাঠান। তো ওনার সাথে কথাবার্তা বললাম। ইনি তখন করলো কি, এদিক সেদিক থেকে মোটামুটি ভালো টাকায় জোগাড় করলো। টাকা জোগাড় করে তখন কাতারের একটা বিষয় আমার জন্য ম্যানেজ করছে। তাও কিন্তু ওনার টাকা লাগছে, প্রায় 6 লাখ টাকার মতো লাগছে, 5-6 লাখ টাকার মতো লাগছে। উনি কাতারের একটা বিষয়, রেস্টুরেন্টের বিষয় উনি ঠিক করছে, করে কাতারের রেস্টুরেন্ট বিষয় তিনি আমাকে তখন কাতারে পাঠিয়ে দেয়। ওই সঙ্গে তো তারিনীর সাথে আমার সম্পর্ক অনেক ভালো, তারিনীর বাবা মা সবার সাথে মধুর সম্পর্ক। আমি তখন পুরোপুরিভাবে আমার পরিবারের কথা ভুলেই গেছি। আমার পরিবারের কারো কথাই আমি কারোর সাথে কথা বলি না। ছোটো ভাইগুলো আছে তাদের সাথেও না, আব্বা আম্মার সাথেও না, এবং চাচারা তো আমার মামলাই করে রাখছে, তাদের সাথে কোনো যোগাযোগ নাই। তারিনীর বাবা তখন সব কিছু প্রসেস করে আমাকে তখন বিদেশে পাঠিয়ে দিল। আমি তখন কাতারে চলে গেলাম। আলহামদুলিল্লাহ, কাতারে গিয়ে একটা রেস্টুরেন্টে আমাকে চাকরি দিল। তো রেস্টুরেন্টে চাকরি করতেছি। তো যেহেতু আমি অনার্স করেছি, দেন আমি ইংলিশে কথা বলতে পারি, মোটামুটি শিক্ষিত। সেই শিক্ষিতর জায়গা থেকে আমি তখন ওই আমার কাজের যোগ্যতা, কাজের পারফরমেন্স দিয়ে আমি মোটামুটি ওইখানকার সেকেন্ড ম্যানেজারের দায়িত্বটা পেয়ে যাই। তো সৌদির অনেক বড় একটা হোটেল, কাতারের অনেক বড় একটা হোটেল। তো সেখানে আমি যখন একটা সেকেন্ড ম্যানেজার হই, তার আমি কিন্তু তখন মাস দিয়ে অনেক টাকা ইনকাম করতেছি, প্রায় 2 লাখ 3 লাখ করে মাস ইনকাম করতেছি। তো 2-3 লাখ টাকা করে আমি কিন্তু সব টাকায় তারিনকে দিচ্ছি, আর কাউকে দিচ্ছি না। তারিনকে পাঠাইতে আসি যে তারিনের কাছে টাকা দিচ্ছে, কারণ ওর বাবা যেহেতু আমাকে পাঠাইছে, ওর বাবার অ্যাকাউন্টেও দিচ্ছি না, ওর বাবার সাথে কোনো সম্পর্ক নাই। আর ওর বাবার সাথে সম্পর্ক নাই বলতে, হ্যাঁ কথা হচ্ছে, কেমন আছো, ভালো আছো, অতটুকুই, বাট টাকা পয়সা সব তারিনকে দিচ্ছি। এমন করতে করতে তারিন একদিন আমার বলে, আমি তো সারা জীবন এখানে থাকবো না, এবং সারা জীবন এই বাসায় থাকাও তো আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমার ভাই আছে, বোন আছে, তারাও তো খারাপ কথা বলতেছে। আমি একটা কাজ করি, আমি আমাদের এলাকাতে কোথাও জায়গা কিনি, এবং জায়গা কিনে তারপর আমরা ঘর বানিয়ে থাকবো। এটা আমাকে তারিন বলতেছে। তাহলে আমি বললাম যে জায়গা যেহেতু কিনবা, তাহলে তোমার এলাকাতে কেনার দরকার কি? জায়গা যদি কিনতেই হয় তো আমার এলাকাতে কিনো, তুমি আমার এলাকাতে জায়গা কিনো। আমার এলাকাতে যদি কিনো তাহলে আমি আমার এলাকাতে থাকলাম, এবং আমাকে আর মানুষ ঘর জামাই বললো না। আমি যদি তোমার এলাকাতেই থাকি তাহলে ঘুরে ফিরে তো কথা একটাই হইলো যে আমি ঘর জামাই থাকতেছি, সবাই আমাকে ঘর জামাই হিসেবেই দেখবে। তো আমি এই ঘর জামাই কথাটা নিতে পারতেছি না, যার জন্য তুমি আমাকে আমার এলাকাতে জায়গা দেখো। এমন করেই তাই তখন আমার এলাকাতে জায়গা দেখতেছে। তো জায়গা দেখতে দেখতে আমাদের গ্রামের পাশেই মোটামুটি অনেক বড় একটা জায়গা পাইছে, রাস্তার পাশে একদম বিশাল চওড়া একটা জায়গা। ওই জায়গাটা পাইছে, পাওয়ার পরে বলতেছে যে এই জায়গাটা কিনবো, তুমি কি বলো? আমাকেও সব কিছু দেখাইলো। আমি তখন বললাম যে হ্যাঁ, জায়গা তো ভালোই, দেখতে শুনতে সর্বদিক থেকেই ঠিক আছে, তাহলে তুমি জায়গাটা কিনো। তো জায়গাটা কিনবে, জায়গা কার নামে কিনবে? আমি তো বিদেশে, আমার আব্বা আম্মার সাথে তো আমার কোনো যোগাযোগ নেই। তারিনের বাবার নামে কিনলে তো এগুলোর মালিক সবাই হয়ে যাবে, তারিনের ভাই বোন সবাই হবে। আমি তখন তারিনকে বললাম যে তারিন, জায়গাটা তুমি তোমার নামে কিনো, তোমার নামেই কিনো। তখনও কী করলো, ওর নামে তখন ওই জায়গাটা কিনলো, বিশাল একটা জায়গা। আমার প্রায় ওই জায়গাটা প্রায় 30 লাখ টাকার মতো আমার লাগছে জায়গাটা কিনতে, 30 লাখ টাকার কাছাকাছি গেছে, রাস্তার পাশে অনেক বড় একটা জায়গা। তো
তো জায়গাটা কিনলো, জায়গাটা কেনার পরেই এবং সেখানে আমি তখন বললাম যে তুমি কাজ শুরু করো। জায়গা তখন মাটি ফেলে এটা ভরাট করছে এবং ভরাট করে সেখানে তখন চারপাশে ওয়াল টোয়াল করতেছে। এইগুলো আমার আম্মা তারা তখন বিষয়গুলো বুঝতে পারছে যে আমি এরকম এরকম জায়গা কিনছি বা ওইখানে মাটি ভরাট করতেছি, আমি এখানে বাড়ি বানাবো। সেই জায়গা থেকে এতদিন পর্যন্ত কিন্তু আমার আব্বা আম্মা আমার সাথে কোনো যোগাযোগ করে নাই, কোনো কথা বলে নাই। জায়গা সম্পত্তি সব এরা ভাগ করে নিয়ে গেছে। যখন ভাবছে তারিনী ওইখানে বাড়ি করতেছে, জায়গা কিনছে, চারপাশে ওয়াল করতেছে, এবার আমার মা আস্তে আস্তে আমার সাথে কথা বলতে শুরু করছে। আমার ইমো নাম্বারে কোথেকে ইমো নাম্বার পাইছি, ইমো নাম্বার পেয়ে আমার সাথে যোগাযোগ করতেছে যে আব্বু তুই কেমন আছিস, ভালো আছিস কি না, তোর শারীরিক অবস্থা কি, এটা সেটা মিলে আমি তখন বললাম যে তোমরা আমার খবর কেন নিতেছো? তুমিও তো মা কোনোদিন বললা না যে বাবা যখন সম্পদগুলো ভাইয়ের নামে দিয়ে তুমি, আমার মাও তো তখন আমার বাবারে বাধা দিলা না যে আমার একটা সন্তান আছে, ও কী এমন অন্যায় করছে, কী এমন অপরাধ করছে যে ওরে মানে পিতৃ সম্পত্তি থেকে এভাবে ওকে মানে বের করে দিতে হবে, তার বাবার সয় সম্পত্তি থেকে তালাকে আলাদা করতে হবে, এমন কি অন্যায় আমার ছেলে করছে? এটা তো তুমি যাচাই করলা না, যাচাই না করে আমার বাবার সয় সম্পত্তি বাইরে নিয়ে গেল, এখন তুমি কেন কল দিতেছো? আম্মা তখন আমারে বলে আমি তোরে কল দিতেছি কারণ আমি তোরে ছোটোবেলায় দুধ খাওয়াইছি, তোরে 10 মাস 10 দিন পেটে ধরছি, তোরে পৃথিবীর মুখ দেখাইছি, সারা দুনিয়া দিলে কি তুই আমার এই ঋণ শোধ করতে পারবি? আমি বললাম না মা, এটা কীভাবে পারবো? আমার মা বলে তোর বাবা তোরে পৃথিবীতে পরিচয় দিছে, তুই কি পারবি? তোর বাবা তোর নামে সম্পদ দিল না, তোর বাবা তোরে একটা টাকাও দিল না, তুই হুজুরদের সাথে কথা বল, আইনের লোকদের সাথে কথা বল, তোর বাবা যদি তোর সম্পত্তি না দেয়, কোনো জায়গায় সম্পত্তি না দেয়, তাহলে কি তোর বাবার তুই ভালোবাসবি না? ভালোবাসবি না? আমি তখন বললাম ভালোবাসবো না কেন, বাসবো না। তখন কিন্তু ছোটো দুটা ভাইও ভালো চাকরি করতেছে, আমার যে দুটা সরকারি চাকরি পাইছে, একটা ডিফেন্সে চাকরি করে আর একটা মোটামুটি ভালো অবস্থানের মধ্যে সরকারি চাকরি করতেছে। আম্মু তখন আমার বলতেছে তুই আমাদের সাথে যোগাযোগ কর, কথাবার্তা বল, আমি তোর আব্বুর সাথে তোরে মিলিয়ে দিব। আমি বললাম যে প্রয়োজন নেই, আমার আব্বুর সাথে আমার মিলিয়ে দিবা কেন? তার আম্মু তখন বুঝিয়ে টোনে আব্বুর সাথে কথা বলাই দিল। একদিন আমার আব্বু তখন কান্নাকাটি করলো, আমারে বললো যে জিয়া যা হবার তা হয়েছে, সব কিছু ভুলে বৌমারে বল বাড়িতে আসতে। বৌমা এরকম রাস্তাঘাটে থাকে, ওই বাজারের পাশে যায়, বাজারের পাশে গিয়ে ইট বালু সিমেন্টের দোকানে কথা বলে, ইট বালি আনে এবং বিভিন্ন লোক দিয়ে কাজ করায়, ইয়াং বয়সী ছেলেদের সাথে রাতে ওইখানে কাজ করায় এবং আমার মানসম্মান তো কম নষ্ট করস নাই আর আমার মানসম্মান নষ্ট করিস না, এবার বাবা অন্তত ক্ষান্ত হ। আমি তখন বললাম যে কিসের ক্ষান্ত হওয়ার কথা বলতেছেন? আমার বলতেছে তুই এবারের মতো চুপ কর, সব কিছু করে তুই চলে আয়, তুই তোর বউরে ইয়েতে রেখে তোর বউরে আমার বাড়িতে নিয়ে বউ নিয়ে বাড়িতে আয়, এরকম বউ নিয়ে রাস্তাঘাটে থাকিস না। তোর বউ সারাটা রাত এই বিয়াং ছেলেদের সাথে মাটি কাটে, এই রাস্তার কাজ করে, ব্রিজের ইয়ার কাজ করে, এই ওয়ালের কাজ করে, এটা খারাপ দেখায়। তো আমার ইজ্জত সম্মান তো সবই গেছে, আমি তো আর কারো মুখ দেখানোর মতো কোনো অবস্থা নেই, তো এবার তুই বউ নিয়ে ঘরে। তা আমি তখন আমার আব্বারে বললাম ঠিক আছে আমি কথা বলি তারিণীর সাথে, তারিণ যায় কিনা। পরে তারিণীরে ফোন দিলাম যে তারিণী এই ঘটনা, আমার আব্বু তো বলতেছে বাড়িতে যাওয়ার জন্য, আম্মুর সাথে থাকার জন্য, এখন তুই কী বলো? ও তখন বলে হ্যাঁ আমাকে এতদিন মেনে নেয় নাই, তোমার মামলা করছে, তোমার নামে তোমার থানায় নিয়ে গেছে, তোমার আব্বা আম্মা একটাবারের জন্য তোমাকে ছুটাইতে নেয় নাই, তোমার কোনো খোঁজ খবর নেয় নাই, আজকে আমাদের কাছে গোটা টাকা হয়েছে বলে এখন তোমার বাপ মা তোমার খবর নিতে আসে, এখন তোমার জন্য এত টান ভালোবাসা উতরে উঠতেছে, এখন কেন? আমি বলে আচ্ছা যা হবার তা হয়েছে, শত হইলে তো আমার বাবা মা, আমি তাদেরকে অস্বীকার করতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি আমার আব্বা আম্মাকে মেনে নিয়ে তুমি আমার বাড়িতে যাও, আল্লাহ রহমত আমার বাড়িতে গিয়ে তুমি আমার বাড়িতে থাকো, আর কিছু বললো না। ও তখন আমাকে বলতেছে ঠিক আছে তুমি যদি এরকম করেই বলতেছো আমি যাবো, কি আর করা। তখন ওর আব্বার সাথে তারিনের আব্বার সাথে শ্বশুরের সাথে কথা বললাম, শ্বশুর বললো ঠিক আছে সমস্যা নাই, ও যাক। পরে তারিনী আমার বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে আমাদের ওই সময় কিন্তু বাড়ি ওয়ার্ল্ড করে ফেলছে, মানে চারপাশে বাউন্ডারি করে তারিনী এক বাড়িতে থাকতেছে এবং ওই পলাশ এই ফাবেলের বাবা তখন আলাদা বাড়িতে থাকতেছে। আবার এর মাঝে ফাবেল তখন পুরোই নেশা করতেছে, ও সম্পূর্ণ নেশাগ্রস্ত, ওরা আজকে পুলিশে নেয়, কালকে ধরে, কালকে মারে, এই অবস্থার মধ্যে আর কি। তাই আমি আমার বউ নিয়ে তখন এই অবস্থার মধ্যে আসি, আমার আম্মাকে আমার বউ সেবা যত্ন করে, ছোটো দুটা ভাই আছে তারা তো বিয়ে শাদী করে নেই, তো আমার বউই আমার আব্বা আম্মার সেবা যত্ন করে, ঘরের খাওয়ার দাওয়ার রান্না বান্না মোটামুটি আমার বউ সব কিছু করতেছে। তখন ফ্যামিলির সাথে আমার সম্পর্ক ভালো, বাট আমি টাকা পয়সা সব আমার বউয়ের অ্যাকাউন্টে পাঠাইতেছি, তারিনের অ্যাকাউন্টে, কারণ তারিনের জন্য আমি বিদেশ আসছি, তারিন আমাকে বিদেশে 2টা টাকা দিছে, তারিন আমাকে জেল থেকে ছুটাইছে, তারিন আমাকে নতুন জীবন দিছে, সুতরাং আমার তো ওরেই লাগবে। আব্বা আমার সাথেও সম্পর্ক ভালো, তাদের সাথেও কথাবার্তা বলি, ছোটো 2টা ভাই আছে তাদের সাথেও কথাবার্তা বলি, কিন্তু ভাইদের সাথে কথাবার্তা বলি, আব্বার সাথে কথাবার্তা বলি, এই যে আব্বা এখনও বাইচে থাকতে জায়গা ভাইদের নামে দিয়ে দিল, এত কথাবার্তার মাঝেও আব্বা কিন্তু একটাবার এটা বলে না যে ঠিক আছে আমি তোর ভাইদের কাছ থেকে জায়গা সম্পত্তি ভাগটা কইরা তোরে দিয়ে দিব, আবার মানে ওদের কাছ থেকে জায়গা নিয়ে তোরে দিয়ে দিব, এটা কিন্তু আমার আব্বা বলে না। আর আমার ভাইদের সাথেও কথাবার্তা বলি, ভাইরাও কিন্তু একটাবার বলে না যে ভাইয়া ঠিক আছে আপনি তো আব্বার কাছে জায়গা পাবেন, আমরা আমাদের কাছ থেকে যতটুকু ভাগ বন্টন করে আপনি দিয়ে দিব। 2 ভাই আছে, 2 ভাই ওই কথা বলে না, আমার বাপেও বলে না। তারিন আমাকে সবসময় জ্বালায় যে হ্যাঁ এই পরিবারে থাকতেছো, প্রতি মাসে আব্বা আম্মারে তুমি খরচ দিতেছো, টাকা পাঠাইতেছো, তাদের খোঁজ খবর নিতেছো, তোমার লাভটা কি? তোমার বাবা কি তোমার একটা টাকা দেয়?
তোমার মা কি তোমার একটা টাকা দেয়, বা তারা কি তোমার নামে কোনো জায়গায় সম্পত্তি দিতেছে? তো তুমি কাদেরকে খাওয়াইতেছো? তা আমি সংসারটা কিন্তু প্রতি মাসে আমি চালাইতেছি, আর বাবার সংসার, মায়ের সংসার, এই মানে বাবা মাকে আমি টাকা পয়সা দিতেছি। 2 ভাই সরকারি চাকরি করে, তারা কিন্তু 1 টাকাও আব্বারে দেয় না, 1 টাকাও আব্বারে দেয় না। আব্বার কোনো খোঁজখবরও নেয় না। মানে ওরা ওদের মতো করে ওদের শহরে থাকতেছে, আব্বার কোনো খবর নেই। আব্বা আমার জন্য টাকাও পাঠাই আমি, সাংসারিক যত খরচ, বাবা মায়ের ওষুধের খরচ সব আমি দিই। কিন্তু এইসব আর তারিন মানতে এসে না। তারিন বলতেছে তুমি অবশ্যই দিতা যদি তোমার বাবা মা তোমাকে সম্পত্তির ভাগ দিত, তোমাকে তো কোনো সম্পত্তির ভাগ দিল না, তাহলে এখন তুমি কেন দিবা? এই নিয়ে মনে করো তারিনের সাথে আমার একটা ঝগড়া শুরু হয়ে গেছে। প্রতিদিন ঝগড়া হতে 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 একটা পর্যায়ে হঠাৎ করে তারিন জানি কেমন হয়ে গেছে। মানে কেমন হয়ে গেছে বলতে, ও তখন হঠাৎ করে একটু আবকতে শুরু করে। মানে কথা বলার সময় আমার খুব খারাপ ভাষায় গালাগালি শুরু করে, আব্বা আম্মার সাথেও খারাপ ব্যবহার করে, সবার সাথে তখন খারাপ ব্যবহার করতেছে। আমারে বললাম যে আম্মা ঘটনা কি, ওইরকমটা কেন করতেছে? আমার আম্মা বলে তা তো জানি না, রাতের বেলাও দেখি এরকম আবকে উল্টাপাল্টা কথাবার্তা বলে, এবং কেমন জানি একটু খারাপের দিকে চলে গেছে। আমি তখন বললাম তুমি কি বলো, তুমি ডাক্তার দেখাইছো? আমার আম্মু তখন ডাক্তারের কাছে নিয়ে গেল, অনেক পরীক্ষা নিরীক্ষা করলো, বাট কোনো পরীক্ষা নিরীক্ষা তারিনের কোনো রোগ ধরা পড়লো না। মানে ডাক্তার বলতেছে যে না, ওরকম কোনো সমস্যা নেই। এবার মারে আমি বললাম যে মা ডাক্তারি চিকিৎসা তো করলা, তো কোনো কিছু ধরা পড়লো না, তুমি একটু কবিরাজি চিকিৎসা নিবা। তারিন কিন্তু তখন খুব খারাপ হয়ে গেছে। মানে কাপড় চোপড় নিজের টেনে ছিঁড়ে ফেলে, সবার সাথে খারাপ ব্যবহার করে, এক কথায় যেটা পাগল হয়ে গেছে। এবার মা কোন কবিরাজের কাছে নিয়ে গেছে মাই ভালো জানে। ওই কবিরাজের কাছে নেওয়ার পরে মা রাতের বেলা আমার ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। আমি বললাম কাঁদতেছো কেন? মা বলে বাবারে সর্বনাশ তো একটা হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? বলে গত কিছুদিন আগে ফাবেলের বাবা আমাদের সবাইকে দাওয়াত দিছে। তো দাওয়াত দিছে, আমি যাইতে চাইনি, তা ফাবেলের মা জোর করে আমাদেরকে আমার একেবারে হাতে পায়ে ধরে আমার নিয়ে গেছে। আমরা সবাই মিলে ওদের বাড়িতে দাওয়াত খাইছি। ওই যে দাওয়াতটা খাইলাম, সেই দাওয়াতে তোর বহুরে তো কি জানি খাওয়াই দিছে ফাবেলের মা। আমি বললাম কি বলেন? বলে হ্যাঁ, কি জানি ফাবেলের মা খাওয়াই দিছে রে বাবা। এখন তো তোর বউ ফাবেল ছাড়া কিছু বুঝে না। আমি বললাম মানি? বলে হ্যাঁ, রাতের মধ্যেও মাঝে মাঝে শুয়ে খালি ফাবেল করে। এবং আমি কবিরাজের কাছে গেলাম, সেম কবিরাজও আমাকে একই কথা বলতেছে যে আপনার বউ তো এই ঘটনা, ওই তো ওই ছেলের জন্য, ফাবেলের জন্য, ফাবেলের মা তাকে তাবিজ তুমান করছে, এখন সে ফাবেলের জন্য পাগল হয়ে গেছে। আমি তখন বললাম মা কী করা যায়? মা বলে আমি কবিরাজের সাথে কথা বলছি, কবিরাজ আমার একটা অ্যামাউন্ট দিছে, ওই অ্যামাউন্টটা যদি কবিরাজকে দিই তাহলে পরে কবিরাজ তোর বড় ঠিক করতে পারবে। অ্যামাউন্ট করতো 1 লাখ। 1 লাখ কবিরাজের সাথে কন্ট্রাক্ট। কবিরাজ সম্পূর্ণভাবে ফাবেলকে ভুলেই দিবে, যেটা খাওয়াই দিছে পেট থেকে ওইটা নাভি দিয়ে বের করবে, যে জিনিসটা খাওয়াই দিছে ওটা সবার সামনে পেট থেকে নাভি দিয়ে বের করবে, 1 লাখ টাকা দিতে হবে। আমি বললাম ভালো কথা। তাই 1 লাখ টাকা দিলাম মারে। দেওয়ার পরে ওই সময় কিন্তু আমার ইনকাম আগের মতো নাই, অনেকটাই কমে গেছে, কারণ কাতারের অবস্থা তখন একটু খারাপের দিকে গেল, অত ইনকাম কিন্তু নেই, ইনকাম কমে গেছে, যার জন্য আমি বাড়িতে টাকাও বেশি পাঠাতে পারি না। পরে 1 লাখ টাকা আমারে দিলাম। আমার তখন আমার বউরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমার বউরে তখন নাকি শোয়াইলো, চারপাশে হয়েছে হলুদ মেহেন্দি দিল, দিয়ে আমার বউরে নাভি থেকে মন্ত্র শুরু করলো পড়া, এবং মন্ত্র দিয়ে নাভি থেকে আমার বউয়ের নাভি থেকে নাকি একটা গাছের শিকড় বের করছে, এবং ওই শিকড়টাকে নাকি একদম শুকনো একটা শিকড়, ওইটা নাকি খাওয়াইছিল, নাভি থেকে বের করছে। বের করার পরে আমার বউরে বলে এখন তো ভালো হয়ে গেছে, কোনো সমস্যা নেই, নিয়ে যান। তেহন নিয়ে আসছি। আসার পরে এই 2-1 দিন মোটামুটি একটু ভালো, 2-1 দিন পরে আবার যেই সেই আবার আগের মতো পাগলামি করে, খাওয়া দাওয়া করে না, মারে মারতে যায়, বাবারে মারতে যায়, নিজের শরীরে নিজে কামড় দিয়ে, চুল টেনে ছিঁড়ে ফেলে, কাপড় খুলে ফেলে, পাভেলরে ডাকে, এই একটা অবস্থা। মারে বললাম যে মা কী হলো? মা তখন আবার কবিরাজের কাছে গেছে। কবিরাজ আবার আমার আম্মারে বলতেছে দেখেন, প্রথমে তো খাওয়াই দিছে, এটা তো ভালো করলাম, এখন তার কাপড় চোপড় দিয়া তারা কুফুরি করছে, তার শরীরের কাপড় দিয়া তারা কুফুরি করা হয়েছে, তার শরীরের কাপড় চোপড় দিয়ে এখন এটা আবার কাটাইতে হবে। তো এটা কাটাইতে কত লাগবে? 1 লাখ লাগবে। তখন কিন্তু আর টাকা পয়সা আমার কাছে বেশি নেই। আমার আম্মা বলে আরও 1 লাখ টাকা হুজুরে চাইতেছে, হুজুর ওইটা কাটাই দিব, এবং ওইটা কাটাই দিলে গ্যারান্টি করা সে ভালো হয়ে যাবে। তো আমি আম্মারে বললাম যে আম্মা একবার তো এটা বাইর করলো, এখন কুফুরি করলো। আমার আম্মা বলে কুফুরিটা কাটাই দিলে মনে কর শেষ, কুফুরিটা কাটাই দিলে আর কোনো ঝামেলা নেই, তোর ভালো হয়ে যাবে, তুই আর এই নিয়ে কোনো চিন্তাই করিস না, তুই টেনশন মুক্ত থাক, তুই কুফুরিটা কাটা। তাই আমি বললাম ঠিক আছে, মা যদি এরকম করেই বলতেছে, দেন আমি তখন কুফুরি কাটানোর জন্য ভাই আরও 1 লাখ টাকা দিলাম। তা হুজুর তখন কুফুরিও কাটাই দিল। কুফুরি কাটাই দেওয়ার পরে আমার বউ তখন আরেকটু ভালো, 15-16 দিনের মতো কিন্তু ভালো, একদম ভালো হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, দিনের পথে চলতেছে, জাস্ট 15 দিন। এরপরে আবারও যেসে আমার আম্মা বলতেছে এখন কি করব? ওরা তো আমি ঠিক করতে পারতেছি না, ও তো ভালো হইতেছে না। এবার হুজুরের কাছে গেলে হুজুরে তখন উল্টা পাল্টা, এটা বলে ওইটা বলে, হুজুর বলে আবার কুফুরি করছে, এটা করছে, ওইটা করছে, হুজুরের মতো হুজুর উল্টা পাল্টা কথা বলতেছে।
আমার আম্মা বলে একটা কাজ করতে বাড়িতে আয়, তুই বাড়িতে এলে মনে সব কিছু ঠিক হবে। সবাই তখন আমার বলতেছে যে বাড়িতে আয়। তো ঠিক আছে, আমি তখন বাড়িতে গেলাম। যেহেতু ওর অবস্থাটা এরকম, আমি বাড়িতে গেলে যদি ভালো হয় তাহলে আমি বাড়িতে যাই। আমি বাড়িতে গেলাম। আমি বাড়িতে যাওয়ার পরও একই অবস্থা, আমার সাথে ঘুমাই না। আমি গেলে ওই বেড়া তুই আমার সাথে ঘুমাইতেছিস কেন, আমার লাত্তি মেরে খাট থেকে ফেলাই দেয়। আমি খাট থেকে পড়ে যাই, লাত্তি মেরে ফেলাই দেয়, খাট থেকে পড়ে যাই। আমার সাথে ঘুমাই না, এবং আমি থাকলে বলে আমি পরপুরুষের সাথে ঘুমাবো না, আমি নাকি পরপুরুষ। আমার কামড় দেয়, খামচি দেয়। মানে আমি প্রায় 3টা মাসের মতো বাংলাদেশে ছিলাম ভাই। আমি মানুষের কাছ থেকে ঋণ করছি লাস্ট পর্যন্ত। মানে আমার ভাইদের কাছ থেকে টাকা নিছি, আমার বিভিন্ন পরিচিত মানুষদের কাছ থেকে টাকা নিছি, কাতারে যে বন্ধুবান্ধব আছে তাদের কাছ থেকে টাকা নিছি। টাকা নিয়ে আমি এই 3টা মাসে ওর পিছনে প্রায় 5 লাখ টাকার উপরে খরচ করছি। বাংলাদেশে কোনো কবিরাজ রাখি নাই। যে বলতো এনে একটা কবিরাজ আছে ভালো, ওইখানে নিয়ে যেতাম। ওইখানে একটা কবিরাজ আছে ভালো, ওইখানে নিয়ে যেতাম। চট্টগ্রাম, সীতাকুণ্ড, আপনার খাগড়াছড়ি, রংপুর, দিনাজপুর, কোনো জায়গায় কবিরাজ বাদ রাখি নাই। 3টা মাসে মনে হয় আমি 3 বেলা খাবারও ঘরে খাইনি। এই শুধু দৌড়ে নিয়ে দৌড়াইতাম। এরপরে আবার ছুটি বাড়াই, 3 মাসের ছুটি নিয়ে আসা পরে আরও 2 মাস ছুটি বাড়াই, 5 মাস পর্যন্ত দৌড়ে নিয়ে দৌড়াইছি। 5 মাসে একটা রাত ওর সাথে ঘুমাইতে পারি নাই, কোনো স্বামী স্ত্রীর সম্পর্কেও হয় নাই। ও আমার এই থাবর, মায়ের কিল, গুতা ওইগুলো দিয়েই যাচ্ছে। যাই হোক, এগুলো অত্যাচার অবিচার সহ্য করে 5 মাস পরে যখন নিজের পেটে তার পারতেছি না, ওইখানে যাদের কাছ থেকে টাকা নিছে তারাও চাপ দিতেছে যে জিয়া ভাই আসেন না কেন, টাকা দেন না কেন। এবং এলাকার মানুষও টাকা খুঁজতেছে, ভাই ছোটো ভাইয়ের কাছ থেকে টাকা নিছে, ছোটো ভাইয়ের টাকা খুঁজে। এটা বাধ্য হয়ে তখন আমি আবার পুনরায় কাতারে চলে গেলাম। কাতারে যাওয়ার পরে মানে ছাড়া কিছু বোঝে না, এই পাবেল ছাড়া কিছু বোঝে না। পাবেলটা লাগবে, ওর পাবেলটা লাগবে, পাবেলটা লাগবে, পাবেল ওর বিয়ে করার জন্য পাগল। পাবেল বলে ঠিক আছে, ও যদি আমার কাছে চলে আসে আমি বিয়ে করবো। কিন্তু আমার মা বলতেছে তাবিজ করছে, তখন আর ভালো করতে পারতেছি না ভাই। 1টা বছরের মতো কেটে গেল, ওরে আর আমি ভালো করতে পারতেছি না। ও তখন পুরোই পাগল। ও ফাবেলটা খালি ডাকে, খালি ফাবেল, ও ফাবেল, ও ফাবেল তুই আয়, তুই আয় আমারে নিয়ে যা, ও ফাবেল তুই আয় আমারে নিয়ে যা। আমার এগুলো থেকে মানে বের কর, আমি আর পারতেছি না, এগুলো বলে ও কান্নাকাটি করে। বাইরে আর কি বলবো। একটা সময় আমার আব্বা আমারে বলে যে জিয়া একটা কাজ কর, ওরে দিয়ে দে ফাবেলের কাছে। আমার আর সহ্য হয় না। রাস্তার মধ্যে, রাস্তার এই পাশে ওই পাশে রাস্তা দিয়ে মানুষ যায়, ও ঘরের মধ্যে শুয়ে শুয়ে চিল্লে ডাকে, ও ফাবেল আমারে নিয়ে যায়। তো এগুলো তো মানুষ শুনলে আমার খারাপ বলে, আমি তো আর অপমান কম হলে নয় দিয়ে দে। তাই বললাম যে আব্বা ওর নামে জায়গায় সম্পত্তি কিনলাম, এগুলো। আমার আব্বা বলে ওরে পাগল, ও ভালো হলে জায়গা সম্পত্তি সব আমরা নিয়ে নেব, ও ভালো হোক, ভালো হলে সব নিয়ে নেবো, ওরে দিয়ে দে। তারিনের বাবার সাথে কথা বললাম, তারিনের বাবা তখন একদম চুপ, মানে আমার সাথে কোনো কিছুই বলে। আমার বলে বাবা আমি কি বলবো, তুমি আমারে বলো, আমি তোমার অনেক পছন্দ করতাম, নিজের ক্যাশ টাকা ভাঙা তোমার আমি বিদেশে পাঠাইছি, যেটা আমি ফাবেলের জন্য করি না, এটা আমি তোমার জন্য করছি, এখন আমি কি করবো তুমি আমারে বলো, আমার তো কিছু করার নাই। তিনি খুব কান্নাকাটিও করে, আমার কাছে অনেক কান্নাকাটি করে। আমি ভাবতেছি আমি করবোটা কি। শেষ পর্যন্ত মনটারে বুঝাইলাম, ওই আমার কাছে থেকে কষ্ট পাওয়ার চেয়েও অন্যের কাছে গিয়ে যদি ভালো থাকে তাহলে থাকুক না। আমি তো টাকা পয়সাও কম নষ্ট করলাম না, 5টা মাসের মতো পাগলা কুত্তার মতো দৌড়লাম আমরা ভালো করার জন্য, সেটাও পারলাম না। ধান আমি আর করবোটা কি। ও যেহেতু আমার আব্বা বলতেছে ভালো হলে জায়গা সম্পত্তিও নিয়ে নেবে, সব নিয়ে নেবে, তাহলে ঠিক আছে ও যাক ফাবেলের কাছে। আব্বারে বললাম আব্বারে দিয়ে দেন। এবার ঠিকই তারিনের বাবা আসছে, আইসা তিনি তখন তারিনটা নিয়ে গেছে, নিয়ে গিয়া ওই একইভাবে আমার সাথে আবার তালাক করাইলো। পাগল তো পাগলে কেমনে তালাক করেছে উনি জানে, কোন হুজুর দিয়া নাকি ওরে কি বলাইছে, বলাইয়া কীভাবে জানি আবারও এই ফাবেলের কাছে ওরে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে ও আর ফাবেলের বাড়িতে আসে নাই, মানে ফাবেল ওদের বাড়িতে যাইতো, ওর সাথে থাকতো, আবার আইতো। ও কিন্তু তখনও পাগল। আমি ওর এলাকাতে খোঁজখবর নিতাম, যেহেতু দীর্ঘদিন ওর এলাকাতে আমি ছিলাম, অনেক মানুষদের সাথে পরিচিত আছে। জিজ্ঞেস করি ভাই কী অবস্থা, বলে হ্যাঁ এটা পাগলই। তাই না, পাগল, ফাবেল যাইতো, থাকতো, এরকম করতে হঠাৎ করে শুনতে পারি ও বাচ্চা কনসেপ্ট করছে, তারিন বেবি কনসেপ্ট করছে। পাগলে কেমনি বেবি কনসেপ্ট করে, তাও শুনলাম যে ঠিক আছে, যেহেতু পাগল হয়তো শারীরিক সম্পর্ক হয়েছে, স্বামী স্ত্রী মাঝে এই জায়গায় হয়েছে, একটা মেয়ে সন্তান হয়েছে। মেয়ে সন্তান হওয়ার পরে হঠাৎ করে ওদের বাড়ির এক মেয়ে, আমি মেয়ের নামটা বলতে চাই না, একটা মেয়ে ওদের বাড়ির, আমার শ্বশুর বাড়ির ওই মেয়েটা আমার একদিন ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আপনি বিদেশে কিসের জন্য পড়ে আছেন, আপনি দেশে এসে তারিনের নামে মামলা করেন না কেন। মেয়েটা আমারে বলতেছে। আমি তখন বললাম যে তুমি এটা কি এমন কথা বলতেছো, আমি তারিনের নামে, তারিন তো পাগল। বলে কে বলছে আপনি তারিন পাগল। আমি বললাম বাবা আমাদের বাড়িতে আজকে 2 বছরের মতো পাগলামি করে গেল, ওইখান থেকে ওদের বাড়িতে গেল, এখন তো যে ফাবেলের সাথে আছে তো পাগলই। পরে আমারে বলে আপনি পাগল, ও পাগল না, আপনি পাগল, আপনার মা পাগল, আপনার বাবা পাগল, আপনি পাগল না, ও আপনাদের সবাইকে মুরগি বানাইছে। আমি বললাম যে বোন তুমি এটা কী বলো। বলে মূলত তারিন আপনার পছন্দ করে না, আপনি অনেক খাটো, মোটা, কালো, আপনার সাথে ওর যায় না। আপনার কি বলতে পারবেন
যে আপনার সাথে ও যায়, ও আপনাকে সবসময় কালো বলতো না, খাটো বলতো না, আপনার সাথে কোথাও যাইতে যাইতো না? আমি বললাম হ্যাঁ। মূলত আপনার ও পছন্দই করে নাই, ও আপনার নিয়ে কোথাও যাইতো না, আপনার সাথে কোনো যোগাযোগও রাখতে চাইতো না। এবং আপনাদের বাড়িতে যাওয়ার পরে ওর পুনরায় আবারও ফাবেলের সাথে সম্পর্ক হয়। আমি বললাম তারপর? বলে ফাবেলের সাথে সম্পর্ক হয় এবং সম্পর্কের সূত্র ধরে পাবেল ওরে আবারও আপনাদের বাড়িতে থাকা অবস্থায় ফাবেলের সাথে শারীরিক সম্পর্ক হয় বেশ কয়েকবার। এবং হওয়ার পরে ফাবেল ওরে শিখিয়ে দিছে যে তুমি এগুলো করো, যদি এগুলো না করে তাহলে তো আপনার যেই জায়গা পাবেন না ওর কাছে, ওই জায়গাটা আপনার নামে লিখে দেওয়া লাগবে। আপনাকে যদি ছেড়ে আসে তাহলে তো জায়গা দিয়ে দিতে হবে। যার জন্য পাগলের ভূমিকা অভিনয় করে এবং পাগলের ভূমিকায় অভিনয় করে আপনার কাছ থেকেও চলে আসে, এসে ও ফাবেলকে বিয়ে করছে। আপনি জানেন ও পাগল না, ও পুরোই ভালো। আর ও যে পাগল আমি আপনি বলতেছেন ওর কবিরাজ এনেছিল সব ও আমাকে বলল, ও আসলেই মূলত পাগল, ও সম্পূর্ণ ভালো। আমি বললাম বোন তুমি এটা কী বলো? বলে হ্যাঁ, আপনি আমার কথা বিশ্বাস করেন না ভাই, আপনার জন্য আমার মায়া লাগতেছে। আপনি আইয়া পাশে একটা ছেলে, এত ভালো একটা ছেলে, অথচ আপনার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে, তা তো মেনে নেওয়া যায় না, তা তো মানতে পারি না ভাই। আপনার জন্য আমার কলিজাটা ফেটে যাচ্ছে ভাই, আমার খুব কষ্ট হচ্ছে, যার জন্য আমি আপনাকে বিষয়টা জানালাম। আমি কথাগুলো শোনার পরে মনে হয় আসমান থেকে বসছি। আমি বললাম বোন তুমি যে কথাগুলো বলতেছ এগুলো কি সত্য বলতেছ? আমারে বলে ভাইয়া ঠিক আছে, আপনি আমার কথা বিশ্বাস করলেন না তো, আগামী দিন দুপুর 2টা বাজে আমি আপনাদের কল দিব, আপনি আমার কলটা ধইরেন এবং আমি ওর সাথে থাকবো, প্রয়োজনে ভিডিও কল দিব, আপনি আমার কথাগুলো শুনেন। আমি পরের দিন 2টা বাজে আপনাকে কল দিব, কিন্তু আপনি আমার নামটা বললেন না, কারণ আমার নামটা যদি বলেন তাহলে তারিন আমারে মেরে ফেলবে। কিন্তু সত্যিকার অর্থে তারিনের বাবা কিন্তু আপনারা অনেক পছন্দ করে, কিন্তু তার বাবা মা সবাই ঘটনাটা জানে, সবাই জানে যে তারিন আপনাকে ঠকাইতেছে। তারা জেনেও তারা মেয়ের কথাই শুনছে, তারা তাদের মেয়ের সাফাই গাইতেছে, মেয়ের পক্ষেই কথা বলতেছে। তো এখন আমার তো কিছু করার নাই, আমি আগামী দিন 2টা বাজে যাব, গিয়ে আপনার সাথে কথা বলাই দিব। আমি বললাম ঠিক আছে। তো পরের দিন 2টা বাজে ওই মেয়ে আমার কল দিছে, আমি তখন দৌড়ছি, আমি ওই কাজেও যাইনি, আমি রেস্টুরেন্টেও যাইনি, আমি বাসায়। পরে কল দেওয়ার পরে ভাই আমি নিজের কানে শুনতেছি তারিন ওই মেয়েরে বলতেছে যে জিয়ারে আমি ইচ্ছা মতো ঠকাইছি, জি আমার কবিরাজের কাছে নিয়ে যাইতো, আমাকে বাসে করে নিয়ে যাইতো, আমি বাসে এরকম করে নাচতাম, বাসে গাইতাম, অনেক মানুষ আমার দেখে হাসতো, মাঝে মাঝে আমার নিজেরও হাসি চলে আসতো, কিন্তু আমি তারপরেও নিজের হাসি সামলাইয়ে রেখে আমি অভিনয় করতাম। আমাকে কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ আমার হাত ধরতো, জিয়া কবিরাজরে বলতো যে ওর হাত ধরেন না, হাতটা এত জোরে ধরেন না, হাত ধরা ছাড়া কবিরাজি করেন, আমাকে হাত না ধরে কবিরাজি করতো। আমাকে এক কবিরাজের কাছে নিয়ে যায়, ওই কবিরাজ আমার পেট থেকে বের করে, নাভি থেকে আমার কি জানি শিকড় বের করে, মানে পুরোই ভণ্ডামি। ওই কবিরাজে যে লাঠি আমার নাভির উপরে ঘুরেছে, ওই লাঠির ভিতরে ইয়াটা ছিল, শিকড়টা ছিল, আমি নিজে দেখছি। ওই শিকড়টা বের করে তারপরে ও আবার আমারে এরকম করছে। তা মানে এই আমি যে 5 মাস ধরে দেশে ছিলাম, 5 মাস ওরে আমি যত জায়গায় নিয়ে গেছি, প্রতিটা কথা ওই তারিন ওই মেয়েটাকে বলতেছে। এবং মেয়েটা বলতেছে তুই ওরে ঠকাইতেছস কেন, ওই ছেলেটা তো অসহায় বোকা, ওরে এইভাবে কেন ঠকাইতেছস? মেয়েরে বলতেছে ওরে আমার পছন্দ না, কী করবো, ওর মতো কালো খাটো ছেলে আমার পছন্দ হয় না এবং কোনো দিক থেকে পারফেক্ট না, আমার সাথে শারীরিক সম্পর্ক করে সেটা আমার ভালো লাগে না, মনে যেন একটা হাতি আমার উপরে উঠছে, আমার সহ্য হয় না। তারপরে তারিন ওই মেয়েটা জিজ্ঞেস করতেছে তাহলে এখন ফাবেলটা তোর কাছে কেমন লাগে? বললে হ্যাঁ ফাবেল নেশা করে ঠিক আছে, কিন্তু ফাবেল ছেলে হিসাবে পারফেক্ট, ওরে নিয়ে যেখানে যাই আমার মানে ভাল লাগে, এবং ও নেশা করুক আর যাই করুক, ওর কাছে টাকা থাকুক আর না থাকুক, ওই কিন্তু পুরোপুরি ফাটাফাটি, দেখতে শুনতে খুব ভালো। ওই মেয়েটা তখন বলতেছে তাহলে তারিন একটা কাজ করো, তুই জিয়ার যে জায়গাটা নিছিলি, জিয়া তোর নামে যে জায়গা কিনছে ওই জায়গাটা জিয়ারে দিয়ে দে। তখন মেয়েটা তারিন তখন ওই মেয়েরে বলতেছে যে তুই কী বলস, জায়গা দিয়ে দিব মানে? আজকে জিয়া যে টাকা ইনকাম করছে এই টাকা তো আমার বাবার কারণে ইনকাম করছে, আমার বাবা 500 লাখ টাকা দিয়ে ওর বিদেশ পাঠানোর কারণেই তো ও আজকে এত টাকার মালিক হয়েছে। তাইলে ও টাকা কোত্থেকে পাইছে? মূলত ওই জায়গার মালিক আমি, ওই জায়গার মালিক ও না। আর জানোস ও লাস্ট পর্যন্ত কী করছে? ও লাস্ট পর্যন্ত ওর বাবা মায়ের সাপোর্টে চলে গেছে। ওর বাবা মা ওর নামে কোনো সম্পত্তি দেয় নাই, কোনো টাকা পয়সা দেয় নাই, কোনো কিছুই দেয় নাই। না দেওয়ার পরেও ওর বাবা মায়ের জন্য ওর এত টান এত ভালোবাসা, প্রতি মাসেই বাপ মায়ের জন্য টাকা পাঠায়। আমার কথা শুনেই না, বাপ মায়ের ছাড়া কিচ্ছু বোঝে না, ওর বাবার জন্য ওর কলিজা, মার জন্য ওর কলিজা, এই জন্য বান্দির বাচ্চাটা দিছি ঠিক মতো। এবার বাপ মায়ের গলা ধরে থাক গা, যা দেখ তোর বাপ মায়ের তোর জায়গায় সম্পত্তি দেয় কিনা। বাইরে কথাগুলো শুনতে শুনতে তখন নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, ইচ্ছা করে ফোনটা কেটে চিৎকার দিয়ে কেঁদে উঠলাম। কাঁদতেছি হঠাৎ করে আমার আব্বা আম্মা এই মাস 3 পরে আমারে বলতেছি, রে তারিন তো মনে হয় ভালো হয়ে গেছে, তুই দেশে আয়, তারিনের নামে মামলা কর। তারিন তখন চলে এসছে আমার বাড়িতে, মানে ইয়ার বাড়িতে, ফাবেলের বাড়িতে চলে আসছে, ওই বাড়িতেই থাকতেছে।
ফাবেলের বাড়িতে চলে আসে তখনও ভালো, ওর সন্তান হয়েছে, সন্তান নিয়ে ও খুব সুখে আছে, সংসার করতেছে অনেক ভালো। এটা 2015-এর ঘটনা, 15-এর লাস্টের দিকে। তার আমার আব্বা বলতেছে যে ও তো ভালো আছে, তুই বাড়িতে অন্যায় মামলা কর। তা বাড়িতে আসলে আমি মূলত আমি অন্যায় মামলা করার জন্য যাই না। আমি তখন 16 সালে বাড়িতে যাই, কাতার থেকে 16 সালে বাড়িতে যাই এই কারণে যে আমার আর থাকতে ইচ্ছে করতেছিল না এবং মনটা অনেক খারাপ লাগতেছে, আর পারতেছিলাম না। আমার কিন্তু তারিনীর উপরে কোনো অভিযোগ নেই, ভালো লাগে না, ও আমার ছেড়ে দিয়ে চলে গেছে, আমি ওরে কী বলবো। তো সেই জায়গা থেকে মনটা অনেক খারাপ লাগতেছে, বিদেশে আর থাকতে পারতেছি না, ভিতরটা অনেক কষ্ট হচ্ছে। এবার আমি তখন দেশে চলে আসছি। দেশে আসার পর আমি তখন দেশে থাকতেছি। এবার দেশে থাকা অবস্থায় হঠাৎ করে একটা খবরে পাইলাম যে আমি দেশে আসার 4-5 দিন পরেই ঘটনাটা শুনতে পারলাম, তারিনের নামে যে জায়গাটা ছিল, যে জায়গাটা আমি তারিনীর নামে লিখিয়ে দিছি, পাবেল কী করছে, তারিনের কাছ থেকে ওই জায়গাটা নিয়ে নিছে এই কারণে যে তারিন যে কোনো সময় আবার আমার জায়গায় ফিরিয়ে দিতে পারে এই কারণে। এবং তারিনটা চাপ দিয়া বা কেমনে নিছে এটা আসলে ফাবেলই ভালো জানে। তারিনের কাছ থেকে জায়গাটা লিখে নিছে। আমি ওই জায়গার কাগজপত্র ডকুমেন্ট বের করার পরে দেখলাম যে পুরোটা জায়গা তারিনী নিয়ে নিছে, ফাবেল নিয়ে নিছে। জায়গাটা তারিনীর নামে নাই, খতিয়ানে বর্তমান মালিক ফাবেল। তাই চিন্তা করলাম, হায় আমার তো সবই গেল। এবং 1 ফোঁটা সম্পত্তিও বাপ মায় তখন আমার দিতেছে না। আমার কাছেও যে টাকা পয়সা ছিল, অনেক ঋণ করছি। তো ওই সময় ওরে এই যে তারিনের বিভিন্ন কবিরাজের কাছে নিচে অনেক টাকা ঋণ করছি, তা কোনো টাকাই তো হয় আমার কাছে নাই। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, পাগলের মতো হয়ে গেছি তখন, একদম খাই না ঘুমাই না এরকমভাবে চলতেছি। এইভাবে কিছুদিন কাটার পরেই, প্রায় আমি দেশে আসার 2 মাস পরেই হঠাৎ করে ফাবেল তারিনরে মাইর দিতেছে, প্রতি রাতেই মাইর। কেন মারতেছে? খবর নাকি তারিন নাকি মাঝে মাঝে আমার কাছে আসে। আমার কাছে আসে, আমার লোকে নাকি তারিনের আবার অবৈধ সম্পর্ক আছে, এই জন্য ফাবেল তারিনরে মারে। ও তারিন চিৎকার দিয়া বলতেছে, দেখো ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, জিয়াউলের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি আমার মাইরো না। বলে, না তুই জিয়াউলের ভাইয়ের কাছে যাস, এখনও তোর ভাইয়ের লোকের সম্পর্ক, তাহলে তুই আমার বাড়িতে আসার সাথে সাথে ভাই কেন বিদেশ থেকে চলে আসলো? তুই আমার বাড়িতে আসার পর থেকে ভাই কেন বিদেশ থেকে চলে আসলো? ভাইরে, আমার ওই সময় আমার কাছে একটা টাকা নাই যে আমি কোথাও গিয়া বাড়ি থেকে পালায় আমি কোথাও চলে যাব। কোনো টাকা পয়সা আমার কাছে নাই। বাপ মাই কিন্তু আমার ওই সময় টাকা দেয় না, ভাবে 2 বেলা খাওয়াইলে খাই। আমি যে ঢাকায় শহরে চলে যাব গাড়ি ভাড়া দিয়ে, ওই গাড়ি ভাড়ার টাকাটা আমার কাছে নাই। এত পরিমাণের অসহায় হয়ে গেছে, কোনো টাকা পয়সা নাই, একদম পুরো শূন্য হাতে। প্রতিদিন ওরে মারে, প্রতিটা রাতে ওরে মারে, ওরে পিঠে আমি ঘর থেকে শুনতে পাই। ও আমার এত ক্ষতি করছে, আমার এত কষ্ট দিছে আমার, তারপর ওর প্রতি আমার রাগ জাগে না একবারও। এই জিনিসটা মনে জাগে না যে ও আমার এত বড় ক্ষতি করছে। ওর জামাই পিটাক, ওর জামাই ওর ইচ্ছা মতো মারক, বুঝুক মানুষের সাথে বেইমানি করা, প্রতারণা করা শাস্তিকে, ওরে মারক, ওর জামাই, আমার কি? এই জিনিসটা আমার মনে একটাবারের জন্য আসে না। ওরে মারে, আমার আরও কষ্ট হয়, মনে যেন ওর গায়ে আঘাত করে না, আঘাতগুলো আমার গায়ে করতেছে। আমার তখন আরও খারাপ লাগে, আরও কষ্ট হয় যে কী রে, আমার জন্য ওরা মারতেছে, প্রত্যেকটা দিন মারে, দিনে মারে, রাতে মারে। যে ওর যে এই ফাবেলের কথাই একটা, যে যদি জিয়াউল ভাইয়ের সাথে তোর খারাপ সম্পর্ক নাই থাকবে, তুই আমার বাড়িতে আসার মাসখানেক পরে কেন জিয়াউল ভাই চলে আসলো? বিদেশ থেকে চলে আসছে, সে আর বিদেশেও যায় না, একেবারে কেন চলে আসছে? কিন্তু ভাই আমি একেবারে আসছি এই কারণে যে আমি আর বিদেশটা নিতে পারতেছিলাম না, বিদেশে আমার দমটা বন্ধই আসতেছিল। আমি দেশের বাড়িতে আমার মায়ের বুকে মাথা রেখে মরে যাবো, এই জন্য দেশে আসছি। ঢাকায় চলে যাবো বাপ মায়ের কাছে বলে আমার কয়টা টাকা দেন, আমি ঢাকায় চলে যাই, তারা আমার একটা টাকাও দেয় না, 1 পয়সা আমার দেয় না, দিব না। পরিশেষে ভাই এরকম একলা বসে থাকতে হঠাৎ করে মাথায় আসলো যে যাকে ভালোবাসে সে নাকি তাকে সুখে রাখে। তো তারিন যাতে সুখে থাকে, তারিন আমার সাথে যে ভূমিকায় অভিনয় করছে, পাগলের অভিনয় করে যেমন আমার ঘর থেকে তারিন চলে গেছে, একইভাবে তারিনকে ফাবেলের ঘরে রাখার জন্য আমি সেই পাগলের ভূমিকা অভিনয় শুরু করলাম। আমার মা খাবার দিলে আমি হাসি, খাবার ফালাই দেই, রাস্তাঘাটে মানুষ পেলে তাদেরকে দৌড়ে মারতে যাই, নিজের শরীরের কাপড় নিজে খুলে ফেলি, নিজের গায়ে নিজে কামড় দেই, এবং সমাজে এটা বুঝাইতে শুরু করলাম যে আমি পাগল হয়ে গেছি। এক পর্যায়ে মানুষ পাইলে আমি দৌড়ে মারতে যাই, এবং ওই ঘরে তখন দেখি মারামারি বন্ধ হয়ে গেছে। তখন তারিন চিৎকার করে ফাবেলরে বলতেছে, আরে জিয়াউল ভাই তো পাগল, উনি আমার সাথে কিসের অবৈধ সম্পর্ক করবে, কিসের ওনার সাথে আমার সম্পর্ক, উনি তো পাগল। এবার আমার মা আমারে শিকল দিয়া করে বাইন্দা রাখলো, আমি শিকলে বন্দী হয়ে গেলাম। আমি সুস্থ একটা মানুষ, শিকলে বন্দী হয়ে গেলাম। আর আমার ঘরে শিকল দিয়ে আমার মা বাইন্দা রাখে। দূর দূরান্ত থেকে মানুষ দেখতেছে জিয়াউল হক পাগল হয়ে গেছে, আমার দেখার জন্য আসে।
আমার জন্য কলা নিয়ে আসে, আইসা আমারে খাবার দেয়, ছোট বাচ্চারা আমার সাথে হাসে। আমার মা আমারে গোসল করাইতে নিলে পুকুরের 2-3 পারে মানুষের অভাব হয় না, সমস্ত মানুষ আমাকে দেখার জন্য আসে। সবাই বলে আমি পাগল, কিন্তু ভাই সুস্থ মানুষ পাগল হওয়ার পরে একটা কথা আজ আপনারে বলি, যে মানুষ আসলে পাগল হয়ে ভালো থাকে। এই দুনিয়াতে পাগলের মতো শান্তি আর কিছুই নেই। পাগলের নাই কোনো ভবিষ্যৎ চিন্তা, পাগলের নাই কোনো খাবার চিন্তা, পাগলের নাই কোনো ব্যাংক ব্যালেন্সের চিন্তা, পাগলের নাই কোনো কুটিপতি হওয়ার চিন্তা। আমাকে আমার মা 2 লোকমা খাওয়াই দেয়, আমি ঘুমাই। ঘুম থেকে উঠে খিদা লাগছে, মা খাবো, আবার খাওয়াই দেয়, আবার ঘুমাই। সুস্থ মানুষ হয়েও 2016 থেকে 17, 18, 19, 20, 21, 22, 23, 24 পড়ল। 8টা বৎসর আমি আমার মায়ের বুকে খাচ্ছি, মায়ের বুকে ঘুমাচ্ছি, ছোট বাচ্চার মতো পাগলের ভূমিকা অভিনয় করে যাচ্ছি। আজও আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না যে আমি আসলে ভালো। একইভাবে ফাবেলের সাথে তারিনের সংসারে তাদের 4টা সন্তানাদি হয়, 3টা মেয়ে 1টা ছেলে হয়। তারা এখন অনেক সুখে আছে। এখন চাইলে আমি সে পাগলের ভূমিকা বাদ দিয়ে ভালোর পথে আসতে পারি, কিন্তু এসে কী করবো ভাই? ভাইয়েরা বিয়ে শাদি করে সংসার আদি করলো, ভাইদের সন্তানাদি হলো, তারা আমার জায়গা সম্পত্তি সব নিয়ে গেছে, আমার তো কিছুই নেই। আমি ভালো হইয়াও বা কী করবো? ইদানিং একটু নামাজ পড়ি, একটু ভালোভাবে থাকি, তারপরেও সবাই আমারে পাগলই বলে। এবং এভাবে দীর্ঘ 8 বছর পাগল থাকার পরে, পাগলের ভূমিকা অভিনয় করার পরে আমিও জানি কেমন সত্যিকার অর্থে পাগল হয়ে গেছি। আপন ভাই জানেনি এই দুনিয়াতে কয়দিন বাঁচবো। আমি কোরআন তেলাওয়াত শুনতে অনেক পছন্দ করি বলে আমার মা আমার কাছে মোবাইল ফোনটা রাতের বেলা দিয়ে যাইতো। ওই কোরআন তেলাওয়াত শুনতে গিয়ে একদিন হঠাৎ করে আপনার ভিডিওগুলো পাই, এবং সেখান থেকে আপনার ভিডিওর অনেক বড় বন্ধু হয়ে যায়। সেই থেকে প্রতিদিন আপনার গল্পগুলো শুনি, এবং গল্প শেষে আপনার ভিডিও ডিসক্রিপশনে আপনার ইমো নাম্বারটা পাইলে আমার সাথে যোগাযোগ করলাম। এই পাগলের গল্পটা আপনি প্রচার করেন না। আপনি প্রচার করলে হয়তো আমার এলাকার অনেকেই আপনার গল্প শুনে সেখান থেকে জেনে যাবে যে আমি ভালো হতে চাই না। আমি এই নিকৃষ্ট মানুষের সমাজে পাগল হয়ে থাকতে চাই। পাগলের মতো শান্তি আর কিছুই নেই। আপন ভাই ভালো থাকবেন। যদি পারেন আমার জন্য দোয়া করবেন, যেন পাগল হয়ে আমি মৃত্যুবরণ করতে পারি। আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমার বরিশালের ভাই জিয়াউল হকের জীবনের বাস্তবিক গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। আমি একটু অসুস্থ ছিলাম, যার জন্য জানি না গল্পটা ভালো করে আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা। যদি কোনো অংশে না বুঝে থাকেন আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। আমি এই জিয়াউল হককে বলছিলাম যে আপনার মায়ের নাম্বারটা আমাকে দেন, আপনার আব্বুর নাম্বারটা আমাকে দেন, আমি তাদের সাথে একটু কথা বলি। কিন্তু তিনি তো ওনার পরিবারের কারো নাম্বার দেওয়ার জন্য রাজি হলো না, এবং ইমুর ওই নাম্বারটা থেকে আমাকে ব্লক করে দিল। যে নাম্বারটা থেকে ব্লক, এবং ওটাতে কোনো কন্ট্রাক্ট নাম্বার ছিল না, কারণ ইমুতে তার কন্ট্রাক্ট নাম্বারটা আসে না, শুধু অ্যাকাউন্টটাতে আমাকে ব্লক করে দেওয়ার পরে তার অ্যাকাউন্টে আমার আর কল যাচ্ছে না। তো জানি না যে আমার গল্পটা বরিশালের জিয়াউল হকের পরিবারের মধ্যে কেউ শুনবে কিনা, বা ওদের গ্রামের আশেপাশে কেউ যদি শুনে থাকে, যেন জিয়াউল হককে অন্তত বুঝিয়ে শুনিয়ে হলেও এই পাগল দশার জীবন থেকে বের করে। কারণ মানসিক চাপ সে এমনভাবে পাইছে, একটা মানুষের লাইফে এর থেকেও বেশি কষ্ট আর হতে পারে না। তবে অবাক হয়ে গেলাম এটা শুনে, যে বউ তাকে এত আঘাত করেছে, এত কষ্ট দিয়েছে, এত দুঃখ দিয়েছে, তার সর্বোচ্চ কেড়ে নিয়েছে, সেই বউকে ভালো রাখার জন্য 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 8টা বৎসর স্টিল নাও সে পাগলের ভূমিকা অভিনয় করে যাচ্ছে। এরাই মানুষ, এরাই দুনিয়ার সত্যিকারে মানুষ। এদেরকে দেখে মনে হয় আল্লাহ বলেছিল মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।